ঠিক আছে? আমার নাম আকাশ ঘোষ। বর্তমানে আমি সিলিকনাবাদে লিড আইপি ভেরিফিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে আমি কর্মরত আছি। সো লাস্ট 2 বছর যাবত আমি অনলাইনে আমার একটা ট্রেনিং প্রোগ্রাম আমি পরিচালনা করছিলাম ভিএলএসআই এন্ট্রি লেভেল। আমার একটা ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট আছে, ভিএল সিলিকন ভ্যালি ভিএলএসআই মিশন একাডেমি। ওখানে থেকে জাস্ট আমরা 2টা বছর একটা কোর্সই লঞ্চ করছিলাম। সেই কোর্স থেকে ওই কোর্সটা ছিল হচ্ছে ভিএলএসআই এন্ট্রি লেভেলে আমাদের বাংলাদেশে যে ধরনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে সেখানে ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু আমরা জানি ইউনিভার্সিটি লেভেলে আমরা যেভাবে পড়ি, ঠিক সেম ভাবে আমরা যদি ভিএলএসআই জব এক্সামে পড়ি তাহলে কিছুটা ডিফিকাল্টিস ফেস করব। সেই ডিফিকাল্টিস গুলো কি কি হতে পারে এবং কিভাবে আমরা সলভ করতে পারি। দেন এন্ট্রি লেভেলে আমাদের যে ধরনের স্কিলস এর দরকার, যেমন ভেরিলগ, লিনাক্স এবং ইডিএ টুল, ওগুলো আমি করিয়ে থাকি লাস্ট 2 বছর নাও। আমরা এই ফার্স্ট আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পিওরলি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফিজিক্যাল ডিজাইন কোর্সটা শুরু হতে যাচ্ছে। এখন এই কোর্সের সাথে অন্য অন্য কোর্সে যদি পার্থক্য বলা হয়, তাহলে প্রথম যে পয়েন্টটা হচ্ছে, আমরা যখন নাকি এজ এ ফ্রেশার ভিএলএসআই এনথুসিস্ট হিসাবে যখন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে জয়েন করি, তখন সেখানে আমাদের যে ধরনের ট্রেনিংটা দেওয়া হয় কোম্পানির ভিতর, আমরা ঠিক সেই ধরনের ঠিক কোয়ালিটি ওয়াইজ ট্রেনিংটাই হচ্ছে আমরা এখানে প্রোভাইড করবো, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমাদের অন্যান্য ট্রেনিংকে সাধারণত ক্যাডেন্স টুলে যে অ্যাক্সেসটা দেওয়া হয়, সেই অ্যাক্সেসটা একটা সীমিত সময়ের জন্য। আমরা যতক্ষণ ট্রেনিং করবো, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা, ঠিক ওইটুকু সময়ের জন্য, কিন্তু বাসায় এসে আমাদের ওই অ্যাক্সেসটা দেওয়া হয় না। ঠিক আমরা এই ডিফিকাল্টিসটা ফেস করেছি এবং এটা সলভ আউট করেছি। আমার এই ট্রেনিং সেশনে যারা তোমরা জয়েন করবে পরবর্তীতে, তোমরা 24 আওয়ার্স, পুরো 4 মাস ট্রেনিংটা জুড়ে তোমরা বিএনসি তোমাদের ডেডিকেটেড একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। তোমরা চাইলে 24 ঘন্টায় তোমরা ওটাকে অ্যাক্সেস করতে পারবে এবং তোমাদের পিওরলি লাইসেন্স দেওয়া হবে। ওটা আমরা ক্যাডেন্স টুলে করছি। ক্যাডেন্স টুলে আমাদের আরটিএল থেকে জিডিএস টু প্রতিটা ফ্লোর, প্রতিটা টুলের অ্যাক্সেসই তোমাদেরকে দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে আমাদের ফিজিক্যাল ডিজাইন ট্রেনার আকাশ ভাই, তিনি আমাদের সাথে জয়েন করেছেন এবং বর্তমানে তিনি এই কোর্সটা পরিচালনা করবেন। আমি যদি তার সম্পর্কে বলি, তিনি উল্কাসেমিতে প্রথম কর্মরত ছিল এবং ভিএলএসআই যাত্রা তার উল্কাসেমি দিয়ে শুরু হয়। তিনি উল্কাসেমিতে ফিজিক্যাল ডিজাইন গ্রোথ করার ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা পালন করেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি আরো অনেক 2-3টা ট্রেনিং ইনস্টিটিউটের পুরো ভিএলএসআই কোর্স প্ল্যান সম্পর্কে তিনি পরিচালনা করেছেন এবং এটা রূপান্তরিত করে, এবং তিনি 4-5টা ব্যাচও সেখান থেকে পরিচালনা করেছেন। এবং বর্তমানে তিনি বাংলাদেশ সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন, যে আমাদের বর্তমানে যে নিউলি ফর্ম গ্রুপ হয়েছে, সেখানেও তিনি যুক্ত। এখন তিনি বর্তমানে একটা টপ এমএনসি কোম্পানিতে কর্মরত আছে। কিছু কনফিডেন্সিয়াল প্লাস কিছু তার এনডিএ থাকার কারণে আমরা তার আসল নামটা ব্যবহার করতে পারবো না। থ্রু আউট দ্য ট্রেনিং সেশন আমরা একটা তার ডামি নাম্বার ব্যবহার করবো এবং তার একটা ইমেল আইডি থাকবে। তিনি ক্লাস নেবে এবং তোমাদের যা কিছু প্রবলেম তোমরা ফেস করবে, তোমরা ইমেলের মাধ্যমে বা অন ক্লাস লাইভের মাধ্যমে তোমরা তার থেকে প্রবলেমটা সলভ করে দিতে পারবে। আচ্ছা আকাশ ভাই, তাহলে আপনি এবার শুরু করুন তাহলে। আপনি আমার কথা কি শোনা যাচ্ছে? হুম, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সো আচ্ছা, আকাশ অনেক কিছু বলছে আমার নামে, এরকম কিছুই না। ওকে, জাস্ট আপনাদের একজন ভাই আর কি, দ্যাটস অল। এটাই আমার পরিচয় সোফার। সো আমার পরিচয় বা এক্সপিরিয়েন্স এগুলা নিয়ে এত কথাবার্তার কিছু নাই। পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে একটু ইন্টারাপ্ট করতে পারি আপনাকে, যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা, সেটা হচ্ছে, আপনি যেহেতু উল্কাসেমিতে ছিলেন আমি শুনলাম, ওইখানে পিএনআর ডিপার্টমেন্টে এনায়েতুল্লাহ আকাশ নামের কারোর সাথে কি আপনার পরিচয় ছিল? হ্যাঁ ছিল। কেন? আচ্ছা, আমার ব্যাচমেট, আমার ফ্রেন্ড ছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে শিওর। ওকে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। ওকে, সো যেটা এখন আসলে ভাইয়া, আমার এইখানে এই সেক্টরে আসা কিংবা সবকিছুর পিছনেই হচ্ছে
ওর ওর সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, যেহেতু মাইক্রোসফটে আছে, মালয়েশিয়াতে আছে, ওর সাথে আমার প্রায়ই হচ্ছে, স্যার ইন্টেলে আছে এখন। তো আমার হঠাৎ হঠাৎ আর কি ওর সাথে কথা হয়। এই সেক্টরে আসার পিছনেই এনকারেজ করাটাই হচ্ছে ওর মানে সম্পূর্ণ অবদান আর কি। ও আমার এনকারেজ করছে, কিংবা যতটুকুই বুঝছি এই সেক্টর সম্পর্কে ওর থ্রুতেই হচ্ছে আমার জানা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? পরে আরো আলাপ করা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম যে মেইন পয়েন্ট হচ্ছে যে কেন আমরা এখানে আসছি। ওকে, সো এই টাইমটা যে স্পেন্ড করছি আমি বা আপনারা, এটা যাতে ফ্রুটফুল হয় সেটা হচ্ছে মেইন পারপাস। ওকে, সো আমার লিটল বিট এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে, সো আমার টার্গেট হবে আপনাদেরকে শেখানো। ওকে, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়। আর আমি এক্সপেক্ট করব আপনাদের থেকে যে আপনারা আপনাদের ভিতরে একটা আগ্রহ থাকুক, হ্যাঁ? যদি আপনাদের ভিতরে ভিএলএস এর আগ্রহ না থাকে তাহলে আসলে আমি বলবো যে এটা সময় অপচয় হবে আমার জন্য, প্লাস আপনাদের জন্য। আর যদি মনে করেন যে না, ঠিক আছে, আমরা আমাদের সময়টা স্পেন্ড করব এবং আমরা আমাদের সময়টা ওয়েল স্পেন্ড করতে চাই, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি সময়টা ইনভেস্ট করতে পারেন। কিন্তু টার্গেট হবে যে আমরা এখান থেকে আসলেও কিছু শিখতে চাই এবং যে সময়টা ব্যবহার করব সময়টাকে তার 100% ইউজ করব। ঠিক আছে। ওকে, সো আমি বেশি কথা না বাড়াই আমার স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। এখানে কিছু স্লাইড আছে, বাট আমি আগেই বলে রাখি আমার যে সেশনটা আজকে হতে যাচ্ছে এটা আমি চাচ্ছি একটা ইন্টারেক্টিভ সেশন হোক। ওকে, সো আমি কিছু স্লাইড আপনাদের সামনে উপস্থাপন করব, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিএলএসআই ইন্ডাস্ট্রি সম্বন্ধে, বা আমরা কোথায় আছি, আমাদের কি দরকার, গ্লোবাল ইন্ডাস্ট্রিতে কি দরকার। ঠিক আছে, এটার বেসিসে। আর আর তারপরে আমি অলরেডি কিছু কোশ্চেন পাইছি আকাশের থেকে, সো ওইগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আপনাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আনমিউট করে বা আমাকে থামিয়ে কোশ্চেন করতে পারেন, অথবা মেসেজেও কোশ্চেন লিখতে পারেন, সেটাও গ্রহণযোগ্য। ওকে, ওকে, আমার কথা বোঝা গেছে? আপনারা জি একটু জি। রেসপন্ড করবেন, হ্যাঁ? জি ভাইয়া, যেহেতু জি আমি বুঝা বলছি গেছে। এটা ইন্টারেক্টিভ সেশন, সো আই ওয়ান্ট দিস টু বি ইন্টারেক্টিভ। এন্ড বাই দ্য ওয়ে, আমি হচ্ছে পিওরলি বাংলা বা পিওরলি ইংলিশ কোনোটাই বলবো না। সো ইট উইল বি মিক্স অফ বাংলা এন্ড ইংলিশ। সো কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে আরেকবার জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ? জি অবশ্যই। ওকে, সো লেট মি গেট স্টার্টেড ফ্রম হিয়ার। ওকে, সো একটা যদি ওভারভিউ দিতে চাই ভিএলএসআই ইন্ডাস্ট্রি সম্বন্ধে। ওকে, সো বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ভিএলএসআই ইন্ডাস্ট্রিটা অ্যারাউন্ড $600 বিলিয়ন মতো। ওকে, সো $600 বিলিয়ন বলতে এটা কিন্তু জাস্ট ভিএলএসআই ইন্ডাস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি যে আপনার চিপ ডিজাইনিং থেকে শুরু করে চিপের মার্কেটটা। এখন $600 বিলিয়ন বললে এটা অবশ্যই একটু খারাপও দেখায়, কারণ আমরা অলরেডি জানি যে অনেক কোম্পানি আছে, যেমন ফর এক্সাম্পল এনভিডিয়া, রাইট? এনভিডিয়ার মার্কেট শেয়ার $3 ট্রিলিয়ন বেশি। ওকে, সো সো মনে করেন যে ওটা আসলে এন্ড প্রোডাক্ট। ওকে, এখানে জাস্ট ভিএলএসআই মনে করেন যে ডিজাইন সেক্টরটা সীমাবদ্ধ না, এখানে আপনার আরো ব্রডার পার্সপেক্টিভে কাজ কাম হয়ে থাকে এনভিডিয়া থেকে। সো সেম ফর কোয়ালকম, এএমডি, টিএসএমসি, ইন্টেল, স্যামসাং, অল অফ দেম। ওকে, সো এখনকার বর্তমান যে ইন্ডাস্ট্রি, সেটা বর্তমান বাজারে সেটার মূল্য হচ্ছে অ্যারাউন্ড $600 বিলিয়ন, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে সারপ্লাস করবে আপনার $1 ট্রিলিয়ন বাই 2030, and it has a increasing rate of 12% per annum. ওকে, সো বর্তমানে আমরা যদি দেখতে চাই তাহলে দেখবো যে মোস্টলি ইউএস বেসড সবগুলা চিপ ইন্ডাস্ট্রি, কাজ কাম সবকিছু যা হয়ে থাকে সবকিছু ইউএস বেসড কোম্পানিজ। আপনারা যতগুলা বিগ প্লেয়ারের নাম এখানে দেখছেন, বা আমরা যে কয়েকজনের নাম জানি আর কি, ইন্টেল, কোয়ালকম, এনভিডিয়া, এএমডি, এক্সেপ্ট টিএসএমসি এন্ড স্যামসাং, অল দ্য বিগ প্লেয়ার্স আর ফ্রম ইউএস। ওকে, সো এখন বিগার প্লেয়ার হচ্ছে এরাই। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বিগার প্লেয়ারের ভিতরে আমাদের কন্ট্রিবিউশন খুবই কম, যেটাকে আমরা মিনিমাইজ করতে চাই। আমাদের যে গ্যাপ ওয়ার্ল্ড মার্কেটের সাথে, সেটা আমাদের মিনিমাইজ করা জরুরি।
যদি না করতে পারি দেন আমরা আসলে অনেক কিছু মিস করতেছি। ওকে okay so third point, that is that average by 2030 there is expectation of 5 million jobs projected in this industry. 5 million jobs currently যদি আপনি এখন চিন্তা করেন বর্তমানে হয়তো আমরা 1.5 থেকে 2 বিলিয়ন জবের ভিতরে আছি। so by 2030 there will be requirement of 5 million active engineers in this field, যেটা আর কি মানে আমরা টার্গেটের তুলনায় অনেক পিছিয়ে, যার কারণে আপনারা নিউজে শুনবেন যে আমাদের ভিএলএসআই ওয়ার্কফোর্সের একটা বিরাট শর্টেজ আছে। ওকে, চিপ শর্টেজের একটা নাম শুনছেন আপনারা, যেটা আমরা মাঝে মধ্যে ফিল করি বা ফেস করি। মাঝে মধ্যে কিছু কিছু জিনিস পাওয়া যায় না। কেন? কারণ চিপ শর্টেজ কেন? কারণ রেলিভেন্ট বা ওইরকম উপযোগী ইঞ্জিনিয়ারের অভাব। সো ইঞ্জিনিয়ার শর্টেজ সবসময় আছে ইন্ডাস্ট্রিতে। সো যার কারণে এটা একটা বর্তমানে হটকেক আর কি। সো ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারের অনেক দরকার। ওকে, এবং এখানে হিউজ আর&ডির অপরচুনিটিও আছে। যারা মনে করেন যে জাস্ট প্রফেশনাল ইঞ্জিনিয়ার না হয়ে আর&ডি সাইডে যাইতে চান, ওকে, সায়েন্টিফিক লেভেলে কাজ করতে চান, তাদের জন্য এটা একটা হিউজ মার্কেট, কারণ এখানে রেগুলার বেসিসে ইনোভেশনের কাজ চলতেই আছে। ওকে, and these are the global players that we know of. So moving on, so I'd like to emphasize on a few points, that is why you should pursue a career in VLSI. Okay, few of the points I already described in the earlier slide. যে পয়েন্টগুলো আমি আগের স্লাইডে বললাম, সেম কথাগুলো এখানে আছে। যদি আপনি চান যে আপনি ক্যারিয়ার পারসু করবেন ভিএলএসআই তে, সো এখানে বেশ কিছু পয়েন্ট আছে যে কেন করবেন, রাইট? আমি যদি আমার গল্পটা শেয়ার করি আপনাদের সাথে যে আমি কেন এই ভিএলএসআই ফিল্ডে আসছিলাম। সো স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। সো আমার আসলে প্রথমে বা পড়াশোনার সময়ে বা ভার্সিটি লাইফে আমার এরকম চাহিদা ছিল না যে আমি ভিএলএসআই ইঞ্জিনিয়ার হব। তখন তো ভিএলএসআই কি জিনিস চিন্তা আমি না, রাইট? সো আউট অফ নো ওয়্যার যখন ভিএলএসআই কোর্সটা করি, তখন একটু মনে মনে জাগে যে না, ঠিক আছে, এই ফিল্ডটা ইন্টারেস্টিং, কাজ করতেও ভালো লাগে, তাহলে এই ফিল্ডের দিকে একটু ক্যারিয়ার গ্রোথটা কেমন জানা এবং এই দিকে যাওয়া যায় কিনা এটা চেষ্টা করা। জাস্ট এতটুকু কিউরিওসিটি থেকে আমার ভিএলএসআই ক্যারিয়ারের শুরু হয়, এবং পরবর্তীতে তো দেখলাম যে বাংলাদেশ অপরচুনিটি আছে, প্লাস বাংলাদেশ থেকে শুরু করে এখন দেখি গ্লোবালি এটার অপরচুনিটি অনেক বেশি। ওকে, সো এখানে বেশ কিছু জিনিস আপনাকে নজরে রাখতে হবে। ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার পার্সু করা, ইট ইজ যেমন মনে করেন যে অনেক লোভনীয় একটা বিষয় বর্তমান বাজার সাপেক্ষে। যদি বাংলাদেশের কথাও বলি, হ্যাঁ, যদি স্যালারি বেসিসের কথাও বলি, সো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে স্যালারির রেঞ্জটা অনেক ভালো, হয়তো বা ইনিশিয়ালি একটু কম। ওকে, সো ইনিশিয়ালি দেখা যায় যে আপনাকে 30 বা বিলো 30, 25 বা 30-এ আপনাকে এন্ট্রি করতে হচ্ছে, বাট দেখা যাচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে একটা ভালো অ্যামাউন্টের স্যালারি, অন্যান্য জব সেক্টরের তুলনায় ভালো একটা স্যালারি বাংলাদেশেই পাওয়া যায়। এবং গ্লোবালি এই স্যালারিটা বেশ I mean I would say that it is a good amount of salary, okay, compared to other sectors, যেটা আমি বলতে চাচ্ছি। So except for the salary and money, so few are the other things that we should consider. There is VLSI engineering is a continuous process, continuous learning process. আপনি যখন এই ফিল্ডে আসবেন তখন আপনি দেখবেন যে আপনি কখনোই একটা নির্দিষ্ট জিনিসের ভিতরে আটকে নেই, বা আপনি যে কোনো একটা কাজ করছেন, এখানে আপনার প্রতিনিয়ত কিছু নতুনত্ব আছে। তো যে কাজের ভিতরে নতুনত্ব থাকে, যে কাজের ভিতরে আপনি কন্টিনিউয়াসলি কিছু শিখতে থাকেন, তার প্রতি আপনার আগ্রহটা সবসময় জন্মে থাকবে। সো দেখা যায় যে আনলাইক আদার ক্যারিয়ার পাথ, অ্যাকচুয়ালি আমি ভিএলএসআই বাদে অন্য কোনো কাজ করি না এ পর্যন্ত। সো আমি জানি না আমার কমেন্টটা কতটুকু সঠিক হবে, বাট তারপরেও লোকে মুখে শোনা, বন্ধুদের কাছে শোনা, যে যখন আপনি অন্য কোনো ফর এক্সাম্পল আমরা যদি রেলেভেন্ট আমাদের ক্যারিয়ার পাথের কথা চিন্তা করি, আপনি যদি কোনো পাওয়ার সেক্টরে চাকরি করেন বা নেটওয়ার্কিং এ চাকরি করেন, নেটওয়ার্কিং যদি একটা ইন্টারেস্টিং, বাট পাওয়ার সেক্টরের কাজগুলা একটু মনোটোনাস হয়ে যায় একটা টাইমের পরে, যে আপনার তেমন কোনো কাজ নাই, আপনাকে জাস্ট ফিউ জিনিস একটু নজরে রাখতে হচ্ছে এবং সারাদিন আপনাকে ওটা পাহারা দেওয়া হচ্ছে আপনার কাজ। যদি আমি ভুল হতে পারি, হ্যাঁ, আমি আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নাই অন্যান্য চাকরিতে, বাট এটা আমার বন্ধুদের মুখে শোনা। আপনারা সত্য মিথ্যা যাচাই করতে পারেন চাইলে।
সো এটা একটা ড্রব্যাক আমি বলবো অন্যান্য ক্যারিয়ার পাথে, বাট ভিএলএসআই তে এটা নাই। ভিএলএসআই তে আপনাকে নতুনত্ব সবসময় আপনাকে আঁকড়ে ধরবে, আপনাকে নতুন নতুন জিনিস শিখতেই হবে, আদারওয়াইজ ইউ উইল ফল বিহাইন্ড। ওকে, সো দ্য প্রফেশনাল ফুলফিলমেন্ট সলভিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জেস, যেটা আমি বললাম আর কি, চ্যালেঞ্জেস আপনার থাকবেই। সো নতুন ডিজাইন, নতুন প্রজেক্ট, এভরিথিং নিউ, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। সো নতুন একটা লার্নিং কার্ভ এখান থেকে শুরু হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার গ্লোবাল ডিমান্ড ড্রিভেন বাই এআই। সো যখন আমরা এআই, 5G, আইওটি গ্রোথ এগুলোর কথা বলি, ওকে, সো এআই এবং সেমিকন্ডাক্টর কিভাবে ওতপ্রোতভাবে জড়িত এটা যদি আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। এআই, artificial intelligence, right, running by the huge machines. Okay, by huge machines I would say more and more computing power. So আপনি যখন আপনার more and more computing power দরকার, এই কম্পিউটিং পাওয়ার গুলো আপনার আসবে কোথা থেকে? চিপ থেকে, রাইট, সিপিইউ এন্ড জিপিইউ থেকে। তো যখন আপনার মোর অ্যান্ড মোর সিপিইউ জিপিইউ লাগবে, তখন আপনার কিসের চাহিদা বাড়তেছে? বেসিক্যালি আমাদের চিপের চাহিদা বাড়তেছে, এবং চিপের চাহিদা যেহেতু বাড়তেছে, চিপের ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়বে, রাইট। সো আপনি যতই ভবিষ্যতের দিকে তাকান, ততই আসলে ভিএলএসআই ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন বা দিন বাড়তেই থাকবে। ওকে, সো বর্তমানে ভিএলএসআই আসলে একটা তুলনামূলক, যদি আমরা 5 বছর বা 10 বছর আগের পরের কথা চিন্তা করি, সেই তুলনায় এখন ভিএলএসআই ইন্ডাস্ট্রিটা খুবই ক্ষুদ্র, খুবই ছোট। আপনি 5-10 বছর চাকরি করলে দেখবেন যে আপনি অনেক মানুষকে চিনেন, এবং যারাই ঘুরে ফিরে এই কোম্পানি ওই কোম্পানি কোম্পানি ওই কোম্পানি করে করে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আপনার এমনটা সার্কেল হয়ে যাবে, যেটা খুবই ন্যারো একটা সার্কেল, বাট আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের মানুষের সাথে পরিচিত হয়ে যাবেন, যারাই নাকি আপনার পুরো ইন্ডাস্ট্রিতে কাজ করে বেড়াচ্ছে, ঠিক আছে। সো compared to next 5 years to 10 years, VLSI industry is still very small industry so far. But ভবিষ্যতে এটার গ্রোথ হিউজ, এটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। সো এটা মাথায় রেখার বিষয় আছে। তারপরে পয়েন্ট হচ্ছে আপনি নতুন জিনিস নিয়ে কাজ করতে থাকবেন, যেমন টেকনোলজি মানে যেভাবে ইভলভ হচ্ছে, এটার সাথে আপনি পরিচিতি থাকবে আপনার। ফর এক্সাম্পল, এখন বর্তমানে 3 ন্যানোমিটার 2 ন্যানোমিটারের কাজ হচ্ছে, রাইট। সো এটা কিন্তু মনে করেন যে একটা হিউজ হিউজ অপরচুনিটি, যে আমরা যখন শুনে থাকি 5 বছর আগের কথা যদি বলি, 5 বছর আগে আমরা শুনতাম কত, 90 ন্যানোমিটার, সরি 60 ন্যানোমিটার। 90 ন্যানোমিটার অনেক এনশিয়েন্ট হিস্টরি। ফর এক্সাম্পল, আমরা 5 বছর আগে শুনতাম 40 ন্যানোমিটার, 60 ন্যানোমিটার। এগুলো যখন শুনতাম তখন মতো এত ছোট নোড কেমনে হয়। ওকে, যদি আপনি যখন কাজ করবেন, এই নোড আপনি চোখে দেখবেন না, অবভিয়াসলি আপনি যে চোখে দেখবেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেল। হ্যাঁ, তবে আপনার একটা স্লাইট আইডিয়া থাকবে যে আসলে আমরা কি নিয়ে কাজ করতেছি, কেন কাজ করতেছি এটা নিয়ে। ওকে, এবং যখনই আপনার একটা নোড শিফট হবে, ফর এক্সাম্পল আপনি একটা নোড থেকে কাজ করতে আরেক নোডে যাবেন, তখন দেখবেন অনেক নতুন জিনিসপত্র আরো অ্যাড হয়ে গেছে। ওকে, 3D আইসিস অ্যান্ড চিপলেটস, এগুলো হচ্ছে নতুন ফেনোমেনা চিপ ডিজাইনের ক্ষেত্রে। সো এগুলা অনেক হিউজ টপিক, এগুলো আসলে এখন মানে এত ছোট পরিসরে ডিসকাস করার মতো সময় নেই। এগুলা এক একটা ওয়ার্ড হচ্ছে এক একটা হিউজ টপিক ডিসকাস করার মতো। ওকে, সো দেন নেক্সট পয়েন্ট উড বি দ্যাট ভ্যারিড ক্যারিয়ার পাথ ইন ডিজাইন। সো আমাদের এখানে অনেক অপশন আছে, আপনি আইদার ডিজাইন সেক্টরে আসতে পারেন। ফর এক্সাম্পল, ফর মি আই এম ইন ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং, রাইট। সো ফিজিক্যাল ডিজাইন সেক্টর আছে, এখানে ভেরিফিকেশন আছে, ডিএফটি আছে, এবং ইডিএ টুল ইনভলভমেন্ট আছে, যেখানে ডেভেলপমেন্ট আছে, যেখানেও আপনি চাইলে ক্যারিয়ার নিয়ে যেতে পারেন। ওকে, দেন অপরচুনিটির কোনো সীমা নাই। ফর এক্সাম্পল, দিস গ্লোবাল অপরচুনিটি, আপনাকে ইন্টেল, এএমডি, টিএসএমসি, আমি একসময় মনে করতাম যে আমি দেশে চাকরি করতেছি, এখান থেকে হয়তো বাইরে যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। ইটস নট লাইক দ্যাট। আপনি যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, তখন দেখবেন যে মানে মানে বিষয়টা এক্সাজারেট করতে চাচ্ছি না, বাট মোরলেস এরকমই, যে আপনি যদি একটা সার্টেন লেভেল অফ এক্সপার্টিস ওন করেন, তাহলে কোম্পানি আপনাকে খুঁজে বেড়াবে। ওকে, আপনি যদি লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাইতে পারেন, বা আপনি অ্যাটলিস্ট আপনার ক্যারিয়ার পাথটা লিঙ্কডইনে পোর্ট্রে করতে পারেন, তাহলে দেখবেন যে বাইরে থেকে এমনি এমনি জবের অফার চলে আসছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি। সো এটা ইটস দ্যাট ইজি। ওকে, then engage in innovations such as high speed computing and advanced packaging. So মানে লেটেস্ট কাটিং এজ টেকনোলজিতে কাজ করার একটা অপরচুনিটি আপনি পাবেন যদি আপনি ক্যারিয়ার পাথটা চুজ করেন। কম্পিটিটিভ স্যালারি, যেটা আমি আগেই বর্ণনা করছি, আর বলার কিছু না এখানে। ইন্ডাস্ট্রি স্টেবিলিটি উইথ 1 ট্রিলিয়ন মার্কেট ইন অ্যান্ড 12% অ্যানুয়াল গ্রোথ, যেটা আমি আগেই অলরেডি এক্সপ্লেইন করছি। সো এখন একটু চিন্তা করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের ভিএলএসআই ইন্ডাস্ট্রিটা আসলে কিরকম এখন বর্তমানে। আচ্ছা,
তো বাংলাদেশের কারেন্ট স্ট্যাটাস যদি আমরা চিন্তা করি, এখন আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটা, ভিএলএস ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আসলে খুবই ন্যারো, খুবই ছোট। আমরা এখানে অ্যানুয়াল চিপ রেভিনিউ করতেছি $6 to 8 million পার annum, পার ইয়ার, যেটা কম্পেয়ার টু ইন্ডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, এটা আসলে খুবই নগণ্য একটা নাম্বার। ঠিক আছে, ইন্ডিয়া অন অ্যান এভারেজ পার ইয়ার $20 to 30 billion রেভিনিউ আর্ন করে আপনার কেবল চিপ ডিজাইন থেকে। মালয়েশিয়াতে মোর দ্যান $30 billion তারা পার ইয়ার রেভিনিউ জেনারেট করে কেবলমাত্র ভিএলএস ইন্ডাস্ট্রি থেকে, এবং সেম গোজ ফর ভিয়েতনাম। আমি চাইনাকে তো বাদই দিলাম, ওটা আমাদের রিচের বাইরে। বাট আমরা যদি চাইতাম, ভিয়েতনাম, বাংলাদেশ স্টার্টেড চিপ ডিজাইনিং ইন্ডাস্ট্রি at a same point, I would say. বাংলাদেশে যেমন উল্কাসেমি শুরু হয়েছে 2007 সাল থেকে, রাইট? সো ভিয়েতনামেরও চিপ ইন্ডাস্ট্রি শুরু হয় সিমিলার টাইম থেকে। বাট আজকে ভিয়েতনাম তাদের $1 billion ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, আর আমাদের এখন আমরা মিলিয়নে আটকে আছি, তাও $6 থেকে 8 million। তো চিন্তা করতে পারছেন যে আমাদের আসলে আমরা কতটা পিছিয়ে গেছি। ওকে, সো তো এখন আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা এখানে আসছেন, সো এখানে কি প্লেয়ারটা কারা বাংলাদেশে বর্তমানে কি প্লেয়ার আছে? উল্কাসেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন, there are a few other names. So for example, this Akash works on Siliconova, I guess. Then there are a bunch of other companies as well, right? Quest Global, which was previously known as what is the name? I forgot. Okay, so currently they're known as Quest Global আছে, দেন সেমিসার্ভার নামে একটা কোম্পানি আসছে, দেন আরো কিছু কোম্পানি যারা বাংলাদেশে এন্ট্রি করবে উইদিন ফিউ মান্থস, নট ইভেন ইয়ার্স, উইদিন ফিউ মান্থস। আমি কয়েকজনের সাথে কথা বলছি, তারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে কোম্পানি খোলার। সো আমার পয়েন্ট যেটা আমি প্রুভ করতে চাচ্ছি, যে বাংলাদেশেও কাজের হিউজ অপরচুনিটি ক্রিয়েট হতে যাচ্ছে। ওকে, সো বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, যেটা আমরা বর্তমানে এখন গভর্নমেন্ট চিন্তা করতেছে, যে বাই 2030 উই শুড অ্যাট লিস্ট রিচ $1 billion সেমিকন্ডাক্টর এক্সপোর্টস বাই 2030। ওকে, এবং 10,000 নতুন চাকরি, নতুন জব অপরচুনিটি ক্রিয়েট করতে চাচ্ছে বাই 2030। এটা এখন বর্তমানে আমাদের স্ট্র্যাটেজিক গোল বাংলাদেশ গভর্নমেন্টের। ওকে, সো গভর্নমেন্ট বেসিক্যালি কি ইনিশিয়েটিভ নিচ্ছে? সো এখানে বিডা আপনারা একটু লুক আপ করতে পারেন গুগলে। সো বিডা একটা হচ্ছে আপনার ন্যাশনাল সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স ফর্ম করছে, যারা চাচ্ছে যে ভার্সিটি থেকেই ইউনিভার্সিটি থেকে আসলে স্টুডেন্টদেরকে ট্রেন আপ করার। ওকে, যেটা আসলেই এখন শুরুর পথে, এটা ইমপ্লিমেন্ট হইতে কিছুটা সময় লাগবে। সো যারা এখনো ইউনিভার্সিটিতে আছেন বা ইউনিভার্সিটি এখনো শেষ হয় নাই, তাদের একটা অপরচুনিটি থাকবে যে তারা ভার্সিটি থেকেই একটা ভিএলএসআই এর রোবাস্ট কোর্স করে বের হতে পারবেন। ওকে, এটা একটা অপরচুনিটি যারা কিনা এখনো ভার্সিটিতে আছেন, বা যেটা আর কি আপনারা থাকাকালীন যদি শুরু হয় আর কি। সো এটা একটা গুড অপরচুনিটি বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। ওকে, অপরচুনিটি কি আছে? সো বাংলাদেশে জাস্ট চিপ ডিজাইন না, আমরা বা গভর্নমেন্ট আরো কিছু চেষ্টা করতেছে যে আমরা প্যাকেজিং এর দিকে যাইতে পারি কিনা, টেস্টিং এর দিকে যাইতে পারি কিনা, অ্যাসেম্বলির দিকে যাইতে পারি কিনা। এগুলো হচ্ছে ভিএলএস ইন্ডাস্ট্রি, আসলে যদি আমি বলতে চাই, এটা একটা হিউজ সেক্টর, যেখানে প্রত্যেকটা পার্ট মানে আসলে টু হিউজ অ্যাকচুয়ালি, আই ক্যানট elaborate in a few sentences, but if I had a diagram, I would have okay, let me see if I can find a diagram later. I'll explain that how big of this industry is. Okay. So Bangladesh যেটা করতে চাচ্ছে, তারা এনআরবি এক্সপার্টিজ এন্ড ইনভেস্টমেন্ট চাচ্ছে বাংলাদেশে। ওকে, এনআরবি মিন্স নন রেসিডেন্টস বাংলাদেশিস, দ্যাট মিন্স যারা বাংলাদেশের বাইরে থেকে কাম করতেছে আর কি। সো বাংলাদেশে এখন অনেক বেশি ফরেন থেকে যারা প্রবাসী আছেন, ভালো ভালো জায়গায় আছেন, ইউনিভার্সিটি প্রফেসর, ইন্ডাস্ট্রি এক্সপার্টস, তারা বাংলাদেশে ব্যাক করবেন, বা বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে তারা টাইম ইনভেস্ট করবেন বা মানি ইনভেস্ট করবেন, বা যেভাবেই হোক, এটা একটা প্রক্রিয়া চলমান, যে বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি একটা ভালো বুস্ট আপ হতে যাচ্ছে ইন নিয়ার ফিউচার। ওকে, সো টার্গেট হচ্ছে বাংলাদেশে একটা ভালো রকমের একটা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করা, যাতে আমরা যে এই যে $1 billion যে সেমিকন্ডাক্টর এক্সপোর্ট আমরা চাচ্ছি 2030 অব্দি, সেটা অ্যাচিভ করা যায়।
আচ্ছা, বাই দ্য ওয়ে আমি বলেই যাচ্ছি, এনি কোয়েশ্চেন সো ফার? ওকে, ইফ নট দেন আমি গো থ্রু করি। এখন কথা হচ্ছে যে আমি যে ট্রেনিংটা নিব বা আমরা যে ট্রেনিংটা অ্যারেঞ্জ করতে যাচ্ছি, এর পিছনে মোটিভেশনটা আসলে কি, কেন কেন মানে আমরা চাচ্ছি যে আমাদের এই সময়টাকে স্পেন্ড করার। ওকে, সো মূলত প্রথম কথা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি গুলা ভিএলএসআই এর যে নলেজটা আমাদেরকে দেয়, হ্যাঁ, সেটা আসলে সেখান থেকে একাডেমিক নলেজের ভিতরে একটা গ্যাপ আছে। সো এই ট্রেনিং এর কাজ হচ্ছে ওই গ্যাপটাকে মিনিমাইজ করা। এটা কখনোই হবে না যে আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ডিরেক্ট কাজ জয়েন করে ফেলবো। কাজে জয়েন করার আগে আমাদের একটা ট্রেনিং এর দরকার হয়। আমি যদি একটু রোড ম্যাপটা বলি, আপনি যদি যে কোনো কোম্পানিতে এন্ট্রি করতে চান, ফর এক্সাম্পল ওপ্রাসেমি বলেন, নিউরাল সেমিকন্ডাক্টর বলেন, বা যে কোনো কোম্পানিতে, ওরা আপনাকে ডিরেক্টলি কাজে বসাইতে পারে না। কারণ হচ্ছে একাডেমিক যে নলেজ আমাদেরকে ইউনিভার্সিটি দেয়, সেখান থেকে আসলে ইন্ডাস্ট্রি বা কাজে বসার আগে আমাদের অনেক আরো এক্সট্রা নলেজ গেইন করতে হয়। কারণ একাডেমিক ইজ জাস্ট ভেরি বেসিক থিং, যেটা আমাদের দেওয়া হয় আর কি ইউনিভার্সিটি লেভেলে। এখান থেকে আসলে কাজে বসা পর্যন্ত বা কাজ করা অবধি একটা হিউজ ট্রানজিশন পিরিয়ড লাগে, যেটা আর কি 3 থেকে 6 মাস অ্যাটলিস্ট। ফর ফিজিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং ইট ইজ, আই উড সে, 3 to 6 months। 3 থেকে 6 মাসের আগে আপনি কোনো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কাজ পাবেন না, বা আপনাকে করতে দেওয়া হবে না। তার আগে হয়তো ট্রেনিং করাবে, কোনো ডামি প্রজেক্ট করাবে। সো এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কারণ হচ্ছে একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার, ডাজন্ট ম্যাটার হাউ ব্রাইট ইজ হি অর শি, যদি একটা রোবাস্ট ট্রেনিং এর মাধ্যমে সে না যায়, তাহলে সে কখনোই ইন্ডাস্ট্রিতে ঢুকে কাজ করতে পারবে না, বা চাকরিতে ঢুকে কাজ করা তার দ্বারা সম্ভব না। এটা সব কেরিয়ার পাথের ক্ষেত্রেই সিমিলার, বাট ভিএলএস এর ক্ষেত্রে একটু বেশি স্পেসিফিক, কারণ এটা একটা রোবাস্ট ট্রেনিং লাগে 3 থেকে 6 মাসের। অ্যাটলিস্ট পিএনআর ডিপার্টমেন্টে এটা ম্যান্ডেটরি। যদি আপনি লেআউট বা অন্য লেআউটের অ্যাটলিস্ট, কাস্টম লেআউট যেটার কথা বলতেছি আমি, এটাতেও অ্যাটলিস্ট 2 to 4 উইকস এর একটা রোবাস্ট ট্রেনিং দরকার হয় কাজ শুরু করার আগে, প্রজেক্ট শুরু করার আগে। ওকে, সো মোটিভেশন আর কি কি আছে? মোটিভেশন হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন তাদেরকে একটা হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া, ভিএলএসআই স্কিলটাকে ডেভেলপ করার। ওকে, অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ গ্লোবাল শর্টেজ, যেটা আমি বললাম। সো বাংলাদেশকে আমরা আসলে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই যে পর্যায়ে আসলে ইন্ডিয়া না, ভিয়েতনাম আছে। অ্যাটলিস্ট ইন্ডিয়া ইজ আ ফার বিগার মার্কেট কম্পেয়ার টু বাংলাদেশ। কারণ কি, ওইখানে ভিএলএসআই ইন্ডাস্ট্রি শুরু হয়েছে ভিএলএসআই ইন্ডাস্ট্রি শুরু থেকে। ওকে, বাই দ্যাট মিনস হোয়াট আই মিন, ভিএলএসআই ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল, আপনার যদি ইন্টেলের উত্থানের কথা চিন্তা করি, ইন্টেলের উত্থান শুরু হয় 1970s থেকে। ওকে, ইন্ডিয়ার মালয়েশিয়াতে ইন্টেলের সর্বপ্রথম ফরেন ব্রাঞ্চ ওপেন হয় 1970s এর দিকে, এবং তার কিছু পরেই আমার আই গেস ইন্টেল শুরু করে ইন্ডিয়াতে। এবং ইন্টেলের ইন্ডিয়ার যে মার্কেট, এটা অনেক পুরাতন। ওকে, সো ওইখানে ইন্ডিয়ার কথা চিন্তা করে আমাদের এখন লাভ নাই, কারণ ইন্ডিয়া আসলে অনেক 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 এগিয়ে আমাদের থেকে ভিএলএসআই ইন্ডাস্ট্রি থেকে। বাট আমরা যেটা চিন্তা করতে পারি, আমাদের ম্যান ফোর্স কম্পারেটিভ যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের নেক্সট টার্গেট করা উচিত, উই শুড বি লাইক ভিয়েতনাম অর মালয়েশিয়া ইন নেক্সট ফিউ ইয়ার্স। ওকে, সো এই যে শর্টেজ, আমাদের যে কম্পারেটিভ যে শর্টেজ আছে, এই শর্টেজটা আমাদের অ্যাড্রেস করা উচিত। এবং এখানে বাংলাদেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই। ফর এক্সাম্পল, আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে অনেক ব্রাইট ইঞ্জিনিয়ার্স আছে। ওকে, আমাদের আমাদের গ্রাজুয়েটরা, আমাদের ফ্রেশ গ্রাজুয়েট বলেন, আমাদের স্টুডেন্টরা ফার ফার ব্রাইটার কম্পারেটিভ টু আই উড সে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজের ভিতরে আমরা যদি চিন্তা করি, আমাদের ইঞ্জিনিয়ার অনেক ব্রাইট। ওকে, এটা এটা আপনারা যখন বাইরে আসবেন তখন আপনারা বুঝবেন। যদি আপনারা বাইরে থেকে থাকেন তাহলে আপনারা বুঝবেন কেন আমি এই কথাটা বলতেছি। আমরা মনে করি যে আসলে আমাদের হয়তো নলেজের অভাব, বা আমাদের হয়তো ওইরকম ইন্টালেক্ট নাই। এটা আসলে টোটালি রং একটা নলেজ, মানে রং একটা আইডিয়া। বাংলাদেশি বাংলাদেশিরা আসলে অনেক ইন্টেলেকচুয়ালি রোবাস্ট। বাট সমস্যা যেটা হচ্ছে, বাংলাদেশে আমাদের ইকোসিস্টেমটা নাই, যেটার কারণে আমাদের
মানে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আমাদের বাংলাদেশে এভাবে গ্রো করতে পারে নাই। বাট বিলিভ মি, যদি আমাদের এখানে আমাদের দেশে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে যায়, তাহলে আমরাও আসলে গ্লোবাল লেভেলে ভালো কাজ উপস্থাপন করার মতো ক্যাপাবিলিটি রাখি। ওকে, সো বুস্ট এমপ্লয়াবিলিটি থ্রু টার্গেটেড ইন্ডাস্ট্রি রেলেভেন্ট ট্রেনিং। সো যেটা আমরা করতে যাচ্ছি, আমরা ইন্ডাস্ট্রি রেলেভেন্ট ট্রেনিং করাতে যাচ্ছি। ওকে, সো এটা এটা একটা বিগ পয়েন্ট। ইন্সপায়ার অ্যান্ড মেন্টর দ্য নেক্সট জেনারেশন ভিএলএস ইঞ্জিনিয়ার্স। আমার কাজ হবে আপনাদেরকে ইন্সপায়ার করা, আপনাদের যাদের মোটিভেশন আছে তাদেরকে মোটিভেশনটাকে আরো বাড়ানো। ওকে, বা আপনাদের যদি কোনো টার্গেট থেকে থাকে অলরেডি, সেই টার্গেটটা রিচ করাতে আমি সাহায্য করবো, এতটুকুই আমার কাজ। ওকে, foster a deep compassion for semiconductor technology. Okay, contribute meaningfully to the growth of global VLS industry. So far, for now, I'm not targeting global level industry, but at least nation level industry. আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে একটা ভিএলএসআই ইকোসিস্টেম তৈরি করা, প্লাস বাংলাদেশকে ভিএলএসআই ইঞ্জিনিয়ারের যে ঘাটতি আছে এটা পূরণ করার চেষ্টা করা। Okay, so now the main point is who should attend this training. Okay, most importantly, a VLSI enthusiast, those who are passionate about semiconductor industry and chip design. VLSI তে ঢুকতে হলে আপনাকে অবশ্যই VLSI এর উপরে একটা টান থাকতে হবে, বা আপনার কাজ করার একটা স্পৃহা থাকতে হবে ভেতর থেকে। ওকে, সো আমি কথাটা কেন বলছি, আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। ফর এক্সাম্পল, আমার এক বন্ধু বলল যে দোস্ত, তুই তো এই সেক্টরে আছিস, সো আমিও চাচ্ছিলাম এই সেক্টরে যাইতে, আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, ক্যারিয়ার অপরচুনিটিটাও ভালো, সো যদি তুই আমাকে রেফার করতে পারতিস তাহলে ভালো হতো। ওকে ফাইন, রেফার করা তো খুব ইজি কাজ, রেফার করলাম। সো আমার বন্ধুর রিটার্ন ভালো হলো, ইন্টারভিউ সে টিকছে, এখন আসছে ট্রেনিং এ। কারণ বাংলাদেশে যে কয়টা কোম্পানি আছে তাদের প্রসেসটা এরকম, তারা একটা রিটেন এক্সাম নেয় ফার্স্ট। ওকে, প্রথমে তো আপনার সিভি গুলা সর্ট আউট হয়। সিভি সাবমিট করার পরে যদি দেখে যে হ্যাঁ আপনার সিভিটা আমাদের বা কোম্পানির রিকোয়ারমেন্টের সাথে রিলেভেন্ট, তাহলে আপনাকে কল দেয় যে আপনার অমুক দিন রিটেন এক্সাম আছে। সো রিটেনে যদি আপনি একটা সার্টেন কাট অফ তুলতে পারেন, তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য কল দেওয়া হয়। ইন্টারভিউর পরে যদি তাদের মনে হয় যে না ঠিক আছে আপনি যোগ্য, তাহলে আপনাকে তারা একটা ট্রেনিং এর মাধ্যমে ট্রেনিং এর জন্য নির্বাচন করবে। ট্রেনিংটা হয় নর্মালি 2 সপ্তাহের একটা ট্রেনিং, ডিপেন্ডস আসলে কোন কোন ডিপার্টমেন্টে আপনি যাচ্ছেন। সো 1 থেকে 2 সপ্তাহ একটা ট্রেনিং হয়, এবং এই ট্রেনিং এর মাধ্যমে তারা বুঝে ফেলে যে আসলে আপনি এই ফিল্ডে কাজ করতে পারবেন কি পারবেন না। ওকে, সো এখন আসেন যে এনথুজিয়াস্ট কেন বললাম, কারণ হচ্ছে তারা আপনাকে ট্রেনিংটা এভাবেই দিবে, হ্যাঁ, যে আপনার ধৈর্য আছে কিনা, আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করেন কিনা, যে প্রবলেমটা ফেস করছেন সেই প্রবলেমটা নিয়ে আপনি আদৌ চেষ্টা করছেন কিনা বোঝার, নাকি আপনি চাচ্ছেন যে মানে ট্রেনাররা আপনাকে হেল্প করুক, বা ট্রেনাররা আপনার বিষয়টা ইজি করে দিক। মানে তারা দেখে যে আপনার চেষ্টাটা কতটুকু। হ্যাঁ, তারা চায় না, ট্রেনাররা কখনোই চায় না যে আপনি একেবারে সবকিছু করে ফেলবেন, সবকিছু জেনে ফেলবেন, সবকিছু শিখে ফেলবেন প্রথম দিনেই, এরকম না। বাট তারা দেখে যে আপনার ইনথুজিয়াজমটা কতটুকু, হ্যাঁ, আপনার পেশেন্সটা আছে কিনা কাজ করার। সো এইসব বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। সো মানে শুধু ইন্টারেস্ট থাকলেই হবে না, ইন্টারেস্টটা সেরকম লেভেলে থাকতে হবে যে আপনি আপনার যে মেধাটা, বা আপনার যে সময়টা, বা আপনার যে ধৈর্যটা, এটা আপনি কাজে লাগাবেন আপনার জিনিসটাকে ডিবাগ করার ক্ষেত্রে, যে প্রবলেমটা আপনি ফেস করতে যাচ্ছেন বা ফেস করছেন। ওকে, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আই উড সে। সো আপনাদের ভিতরে যদি এরকম কেউ থেকে থাকেন যে তারা আসলেও প্যাশনেট, এনথুজিয়াস্ট, জাস্ট এমনি চাকরির জন্য আসছেন, সো এমনি যদি চাকরির জন্য আসেন সেটাও আমি বলবো যে ভেরি গুড। বাট কথা হচ্ছে যে এভাবে যদি কেবল চাকরির জন্য আসেন, এবং আপনারা যদি আপনাদের টাইম এবং ইন্টালেক্টটা ইউজ না করতে চান এই ফিল্ডে, তাহলে এখানে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট। সো আমি আমার বন্ধুর গল্পে ফিরে যাই। আমার বন্ধু, মানে এটা আমি অনেক কয়েক বছর 5-7 বছর আগের কথা বলছি। সে ট্রেনিং থেকে
মানে মানে বলতে গেলে মানে এটা আমার বন্ধুর ক্ষেত্রেও না, আমার সাথেও যারা ট্রেনিং করছে, তাই না, আমার সাথেও কয়েকজন ট্রেনিং করছে আসলে, এভাবেই বলি, মানে আমার সাথে আমরা যখন ট্রেনিং করছি তখন 14 জন ছিল বা 10-15 জন, 10 থেকে 12 জন ছিল আর কি। অর্ধেকের বেশি ট্রেনিং এর সময় তারা সরে গেছে আর কি, আর আসে নাই, মানে ট্রেনিং কন্টিনিউ করে নাই। ঠিক আছে, মানে ট্রেনিংটাই তাদের কাছে এত বড় বোঝা মনে হয়েছে যে এটা আসলে সম্ভব না তাদের দ্বারা, তারা বুঝে গেছে আগে থেকে। সো এরকম মনে করেন যে, মানে এটা আমি আগে থেকে বলে রাখি যে পিএলএসআই তে ইন্ডাস্ট্রিতে আসতে হলে আপনাকে একটু এই বিষয়গুলো চিন্তা করতে হবে, কারণ আপনার এখানে মেধাটাকে খাটাইতে হবে, আপনার সময়টাকে খাটাতে হবে, আপনার পেশেন্সটাকে দেখাইতে হবে। কোনো ইস্যু পাইলে ওইটাকে ডিবাগ করা, ওইটার একটা সলিউশন ফাইন্ড করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো এই রকমের পেশেন্স বা ইনথুজিয়াস্ট আপনার ভিতরে থাকতে হবে। সো নেক্সট থিং যেটা, সেটা হচ্ছে রিসেন্ট ফ্রেশ গ্রাজুয়েট, রিসেন্ট না হলেও মনে করেন যে রেলিভেন্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। সো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি যেটা বলবো, উই মাস্ট হ্যাভ আ ভিএলএসআই নলেজ। Okay, even though you are graduating from computer engineering or software engineering, যদি ভিএলএসআই রিলেটেড কোর্সটা আপনার করা না থাকে বা ভিএলএসআই এর হাতে খড়ি যদি না থাকে, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ উইথ দিস ট্রেনিং। ওকে, হ্যাঁ, যদি আপনার ইচ্ছা থাকে, আপনি নিজে থেকে ভিএলএসআই কোর্সটা, মানে এখন এখন তো সবকিছু ইজি। ওকে, আমি যদি বলি যে আপনার এখন সবকিছু ইজি, এবং বর্তমানে এআই এর যে যুগ, আপনার কোনো কিছু শেখা, লার্ন করা বা একটা আইডিয়া পাওয়া, এটা খুবই ইজি। সো ওইরকম যদি ইনথুজিয়াজম থাকে যে না ঠিক আছে, আমি ভিএলএসআই করি নাই, বাট আমি চাচ্ছি যে কোর্সটা কন্টিনিউ করতে, এবং ইন দ্য মিন টাইম ভিএলএসআইটা আমি আমার সাধ্যমতো শিখে নিব নিজে নিজে, which will be very difficult but it is doable. So এরকম ক্যান্ডিডেট যদি থাকে, I would say you are welcome here. So engineers with fundamental knowledge about digital logic and circuits. It's not just VLSI. Actually VLSI যদি করা থাকে, so these courses are by default in engineering sectors, right? So I assume এটা একটা সমস্যা হবে না, চলো। So aspiring VLSI professionals seeking roles in design verification or implementation, যেটা আর কি একটু নেক্সট লেভেলে, যারা আর কি অলরেডি এরকম প্রফেশনালে আছেন বাট নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে চান আরো, সেক্ষেত্রে তারাও করতে পারেন এটা। Junior engineers looking for enhanced skill, same for this category. Students transitioning from embedded system to software engineering backgrounds. এটা হচ্ছে আমার এই পয়েন্টটা আসলে এর সাথে রেলেভেন্ট। যদি enthusiasm থাকে, then you have to do double shift kind of things. Okay, individuals aiming to build a career in the expanding VLSI industry. Okay, so if you fulfill all these things, I think last one will be also relevant to you. Any questions so far? No questions? ভাই যদি বিএলএসআই মানে যে ভার্সিটি লেভেলে করার পর যদি ভুলে যায় সেই ক্ষেত্রে কি করার? হ্যাঁ, ভুলে ভুলে তো যাবেনই, মানে ভোলা ভোলা ইজ নট এ ক্রাইম। ইভেন আপনি আমাকে যদি ভিএলএস এর কথা জিজ্ঞেস করেন, আমি তো ভুলে গেছি, বাট বেসিক নলেজটা তো আপনাকে থাকতে হবে। যদি বেসিক নলেজটা না থাকে, তাহলে ওটা, মানে যদি আপনি একটা কোর্স একবার করে ফেলেন বা করে থাকেন, ওটা রিভাইজ করতে বেশি সময় লাগে না। ওকে, জি। সো সো ওটাও যদি ভুলে যান বা ভুলে যেয়ে থাকেন, তাহলে ওটা আপনাকে অবশ্যই রিভাইজ করতে হবে, বা কিছু বেসিক জিনিস আপনাকে টাইম টু টাইম দেখতেই হবে, দেখতে হয় আর কি। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবাই সবকিছু মনে রাখতে পারে না, এটাই বাস্তবতা। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, সো এখন যে জিনিসটা আর কি, সো ট্রেনিং এর ভিতরে আসলে কি কি থাকতে যাচ্ছে। ওকে, সো যে ট্রেনিংটার কথা আমরা বলছি, এই ট্রেনিংটার ভিতরে আসলে মানে আমি জাস্ট অ্যাব্রিভিয়েশনে কিছু লিখছি আর কি, খুবই শর্ট করে। সেটা হচ্ছে আমাদের এটা 4 মাসের ট্রেনিং, যেটা আমরা চিন্তা ভাবনা করছি 4 মাসের ভিতরে, টু বি এক্সাক্ট 16 উইকস, রাইট? সো 16 উইকস, পার উইকে আমরা 2টা করে ক্লাস নিব। ওকে, সো যেটা হতে যাচ্ছে মোস্ট প্রবাবলি স্টুডেন্টদের রিকোয়েস্ট অনুযায়ী শুক্রবার রাতে এবং শনিবার রাতে। ওকে, এবং প্রথমে আমরা শুরু করব লিনাক্স দিয়ে। সো লিনাক্সের বেসিক্স যদি কারো থেকে থাকে, হুইচ ইজ গুড, আদারওয়াইজ আমরা লিনাক্সটা শেখাবো প্রথমে, কারণ আমাদের হোল এনভায়রনমেন্ট লিনাক্সে চলে। ওকে, আপনি ভিএলএস এর যে কোনো সেক্টরে যান, আপনার লিনাক্স শেখা লাগবে। লিনাক্স বাদে আপনি কোনো টুল অপারেট করা ডিফিকাল্ট।
দেন টিকেল স্ক্রিপ্টিং ফোকাসড অন এডিও টুলস। বেসিক্যালি আমাদের যে টুলগুলো আছে এগুলা এনভায়রনমেন্ট চলে লিনাক্সে, টুল চলে টিকেলে। সো টিকেলের একটা বেসিক ইনফরমেশন, বেসিক নলেজ দেওয়া হবে। সো এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। অ্যাসিড ফ্লো ইন্ট্রোডাকশন অ্যান্ড এপিআই টার্মিনোলজিস। যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি যখন ঢুকবেন তখন ওই ইন্ডাস্ট্রির কিছু টার্মিনোলজি থাকে যেগুলো না জানলে আপনার আসলে পরবর্তীতে মানে জিনিসগুলো ধরা বা কোপ আপ করা একটু ডিফিকাল্ট হয়। সো আমরা টার্মিনোলজি এবং ইন্ট্রোডাকশনটা আগেই দিতে চাই, যে আমরা মানে কোন জিনিসটাকে কোন নামে ডাকি। টার্মিনোলজি বলতে এটাই বোঝায় যে ফর এক্সাম্পল কিভাবে কিভাবে উদাহরণটা দেই। ফর এক্সাম্পল আপনি কোনো মেডিকেল সাইডের কথা চিন্তা করেন, আমরা যেমন একটা সিজার্সকে সিজার্স বলি, রাইট? এখন আপনি যদি কোনো অপারেশন থিয়েটারে যান, ওইটাকে তারা আরেক নামে ডাকতে পারে, এটা তাদের টার্মিনোলজিক্যাল নেম আর কি, ওকে, তাদের ইন্ডাস্ট্রির রেলেভেন্ট একটা নেম। সো ওইরকম জিনিসটা যে আমরা যদি ভিএলএসএ ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, এখানে সার্টেন জিনিসটাকে একটা সার্টেন নামে ডাকা হয়, ওকে, বা সার্টেন একটা অ্যাব্রিভিয়েশন তার আছে। সো এটা সম্বন্ধে একটু ফ্যামিলারাইজ হওয়া, যে টার্মিনোলজি আসলে এপিআই টার্মিনোলজি বলতে কোনগুলো আসলে আমরা বোঝাই। সো এটার একটা ফ্যামিলারাইজেশন এবং পুরো অ্যাসিড ফ্লোর একটা ইন্ট্রোডাকশন আমরা করবো আর কি ইনিশিয়ালি। এইচডিএল অ্যান্ড ভেরিলগ ফান্ডামেন্টালস। সো আমাদের ফিজিক্যাল ডিজাইনে আসতে হলে আমাদের আসলে এইচডিএল এবং ভেরিলগটার একটু ফান্ডামেন্টাল নলেজ আমাদের দরকার, ওকে, যেটা আমাদের আমাদের কাজের ক্ষেত্রেও দরকার, প্লাস এটা আপনি যদি বাংলাদেশে যে কোনো জব ইন্টারভিউর কথা বলেন বা জব রিটেনের কথা বলেন, এটা ম্যান্ডেটরি। এখান থেকে কোশ্চেন আপনার থাকবেই। লিনাক্স থেকে কিছু কোশ্চেন থাকবে অবভিয়াসলি, টিকেল থেকে কোশ্চেন কম থাকে, বাট আপনার সি সি প্লাস প্লাস থেকে আপনার কোশ্চেন ম্যান্ডেটরি থাকবেই। এবং এইচডিএল এবং ভেরিলগ ফান্ডামেন্টালস থেকে আপনার ডেফিনেটলি একটা বা দুইটা কোশ্চেন থাকবে। সো এটা গেল একটা ফাউন্ডেশন। সো ফাউন্ডেশনের পরে আমরা একটু এপিআর টেকনিক্সের দিকে আগাবো। আমরা আসলে শুরু করব লজিক সিনথেসিস দিয়ে এবং এসডিসি ফাইলস। হ্যাঁ, এসডিসি আসলে কিভাবে কি এগুলার একটা ইন্ট্রো আমরা দিব এবং ডিটেইলসে আমরা যাবো ইনশাল্লাহ, নট জাস্ট এন্ট্রি লেভেল ইনফরমেশন। তো যতটুকু আপনাদের গ্রাস্প করা পসিবল হয় আমরা উইল গো থ্রু দিস। দেন লজিক ইকুইভ্যালেন্স চেক অর এলইসি যেটাকে বলে, এন্ড ডিএফটি আমরা গো থ্রু করবো। ডিএফটি এর একটা প্রিলিমিনারি কোর্স হবে, কারণ আমাদের পিএনআর এর ক্ষেত্রে ডিএফটি ইজ নট ম্যান্ডেটরি। ডিএফটি ইটসেলফ একটা আলাদা সেক্টর। ভিএলএসআই এর ভিতরে ফিজিক্যাল ডিজাইন যেমন একটা সেক্টর, ডিএফটি একটা আলাদা সেক্টর, বাট এটার একটা প্রিলিমিনারি নলেজ আমাদের ব্যাকগ্রাউন্ডে লাগে, যেটা আমরা আসলে গো থ্রু করবো ইনশাআল্লাহ। ফ্লোর প্ল্যানিং এন্ড পাওয়ার প্ল্যানিং, যেটা আর কি আমাদের ফিজিক্যাল ডিজাইনের শুরু আর কি, এখান থেকে আমাদের এপিআর শুরু হয়। সো এটা আমরা গো থ্রু করবো, ফিজিক্যাল সেলস এন্ড ডিটেইল প্লেসমেন্ট। সো প্লেসমেন্টের দিকে আমরা যাব। উইক 9 to 12 will go into clock tree synthesis, physical verification, straight time analysis. দেন আমরা শুরু করব হচ্ছে আমাদের বাই দ্য ওয়ে আমাদের ক্লাসগুলো হবে ইন্টারেক্টিভ, ওকে। ইন্টারেক্টিভ বাই মিনস আমি থিওরি যাব এবং থিওরির পরে আমরা ল্যাবেরও কাজ করব, ওকে। সো থিওরি একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। ফর এক্সাম্পল উইক 8 to 10 এর ভিতরে দেখা যাচ্ছে আমাদের সব থিওরি প্লাস আমাদের বেসিক যে নলেজ যেগুলো আমাদের দরকার সবকিছু শেষ। তারপরে আমরা ফুললি ফোকাস করব থিওরির, আমরা একটা রিভাইজ চলতে থাকবে এবং ইন দ্য মিন টাইম আমাদের প্রজেক্টে আমরা হাত দিব আর কি। দ্যাট মিনস আমরা কিছু প্রজেক্টও শেষ করব উইদিন দিস 16 উইকস, ওকে। সো যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে 2 দিন ক্লাস থাকবে। সো শুক্রবার শনিবার ক্লাসগুলো আমরা ক্লাসের ভিতরে আমরা থিওরি প্লাস ল্যাব দুটাই কভার করবো ইনশাল্লাহ। এবং উইকের ভিতরে এটা উইকলিও হতে পারে, বাই উইকলিও হতে পারে, আমরা একটা এক্সামের ব্যবস্থা করব, যেটা আর কি হয়তো আমি থাকবো না বা আকাশ চাইলে হয়তো বা সে একটা এক্সামের আপনাদেরকে নিবে আর কি, নিতে পারে অ্যাজ ইন নিবে। আমি 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 ফ্রি থাকলে অবশ্যই আমিও থাকবো ইনশাল্লাহ। বোঝা গেছে? সো হ্যাঁ, মুভিং অন টু উইকস 13 to 15, এটাও মনে করেন যে সেম থিং। আমরা আসলে সবকিছু রিভিশন চলতে থাকবে। দেন আমরা সাইন অফ এর কিছু ক্লাসও করব। ফর এক্সাম্পল আমাদের ক্লক ট্রি সিনথেসিস থেকে শেষ হলে রাউট ডিজাইন রাউট আউট শেষ হলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের কিছু আইডিয়া পাবো বা এর বিষয়ে আমরা পড়াশোনা করব। দেন স্ট্রেট টাইম অ্যানালাইসিস, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার one of the most important things in our industry. এটা নিয়ে আমরা আমাদের ক্লাস থাকবে, বেশ কয়েকটা ক্লাস থাকবে স্ট্যাটিক টাইম অ্যানালাইসিসের উপরে। and then physical verification also very important. এটাগুলো বলা হয় বেসিক্যালি সাইন অফ চেকস। সো সাইন অফ চেকস এর অনেক কিছু থাকবে যেগুলো আমরা গো থ্রু করবো ইনশাআল্লাহ।
Yeah. এবং দেন রেস্ট অফ দ্য উইকস যেগুলো থাকবে সেটা হচ্ছে মোস্টলি ফোকাসড অন দ্য প্রজেক্ট এক্সিকিউশন। ওকে, I think that's it for now. Yeah, that's it for now. So হ্যাঁ, এখন আপনাদের কোশ্চেন যেগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন। এই কোর্সে ভাই কি আমার একটা কোশ্চেন সার্টিফিকেশন ছিল। হবে? হ্যাঁ, ওয়ান বাই ওয়ান আপনারা হাত রেজ করেন, আমি এক একজন করে ডাকবো ইনশাআল্লাহ। ওকে, আই সি রাজেশ। রাজেশ, গো আহেড। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। আমার হচ্ছে যে 2018 হচ্ছে যে আপনার বিএসসি কমপ্লিট হুম, আছে, ঠিক আছে। এখন সেক্ষেত্রে আমার জন্য হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইনটা কিরকম হবে, মানে এই সেক্টরে মুভ করতে গেলে? আমি আপনার প্রথম কথাটা শুনছি, মাঝের কথাগুলো শুনি নাই। আপনি 2018-এ বিএসসি কমপ্লিট করছেন, দেন তারপরে কি বললেন? হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমানে পাওয়ার সেক্টরে আছি আর কি। পাওয়ার এখন হচ্ছে সেক্টরে যে আমি আছেন। ভিএলএসএ তে, হ্যাঁ হ্যাঁ, ভিএলএসএ তে মুভ করতে চাচ্ছি। এখন সেক্ষেত্রে গাইডলাইনটা কিরকম হবে আমাদের জন্য? আচ্ছা, গাইডলাইন বেসিক্যালি সবার জন্য সেম। আপনি ভিএলএসআই থেকে যদি মুভ করতে চান, আপনি যদি, হ্যাঁ, এরকম অনেকজনকে আমি দেখছি যারা আর কি পাওয়ার সেক্টরে ছিলেন, নেটওয়ার্কিং এ ছিলেন, তারা 5-7 বছর ক্যারিয়ার পার্সু করছেন, তারপরে তারা চিন্তা করছেন যে না ঠিক আছে, আমার এখান থেকে গ্রোথটা আটকায় গেছে, সো আমার ভিএলএস এর দিকে মুভ করা যায় কিনা বা করতে পারি কিনা। এরকম অনেকের সাথে আমি কাজ করছি, তাদেরকে ট্রেন আপও করাইছি, তারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, অনেকদিন হয়ে গেল। সো এটা ডুয়েবল। এবং আপনি যদি বলেন যে রোড ম্যাপটা কিরকম, রোড ম্যাপটা হচ্ছে একই রকম, যেটা ফ্রেশ গ্রাজুয়েট করবে আপনাকে সেম প্রসেসে যাইতে হবে। আপনাকে চাকরিতে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে রিটেন দিতে হবে, ভাইভা দিতে হবে, দেন ট্রেনিং করতে হবে, দেন চাকরি পাবেন। ওকে ভাই, সরি, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। মানে এখানে আসলে মানে পাওয়ারের যে নলেজটা ওইটা আসলে এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করার কোনো ওয়ে নাই, যার কারণে আপনার যে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স যেটাকে আমরা বলি, সো ভিএলএসআই রেলিভেন্ট এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে এটা আপনার একদম বিগিন ফ্রম স্টার্ট ফ্রম বিগিনিং। না সেক্ষেত্রে মনে করেন আমি তাহলে তো জব ছেড়ে দিয়ে মানে ট্রেনিং ট্রেনিং করতে হবে, সেক্ষেত্রে তো মানে যদি আবার ট্রেনিং এ না টিকি সেক্ষেত্রে তো আবার মুভ করাটা টাফ হয়ে যাবে, সেটা বলতেছি। হ্যাঁ, দেখেন, রিস্ক রিস্ক একটা সব জায়গায় থাকে। আপনি যদি একটা ক্যারিয়ার চেঞ্জ করতে চান বা ক্যারিয়ার সুইচ করতে চান, এখানে আপনার মানে কমফোর্ট জোনের বাইরে আসতেই হয় আর কি। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, যার আমি এক্সাম্পলটা আমি দিলাম। সো উনিও সেম কাজ করছিলেন, উনি ওনার চাকরি ছাড়ে দিয়ে তারপরে, আমি জানি আর কেউ সবার ক্ষেত্রে এটা পসিবল না, বা এটা অনেক বড় একটা রিস্ক। সো রিস্ক ফ্যাক্টরটা আছে, এবং আমি জানি না, মানে এটা ইন্ডিভিজুয়াল অবশ্যই ভ্যারি করবে, তাই না, যে কার চাকরিটা কতটুকু দরকার, কে চাকরিটা ছাড়ে 100% দিতে পারবে, রাইট? সো এটা আসলে টোটালি মানে ইন্ডিভিজুয়ালের উপরে ভ্যারি করে। সে যদি মনে করে যে না ঠিক আছে, আমি আমার এই টাইমটা আমি ইনভেস্ট করতে চাচ্ছি এর পিছনে, এবং আমি 100% ডেডিকেটেড, দেন সেক্ষেত্রে সে রিস্কটা নিতে পারে। আদারওয়াইজ যদি মনে করেন যে চাকরিটা এই মুহূর্তে খুবই দরকার হয় এবং নিড হয়, সেক্ষেত্রে আমি বলবো যে মানে চাকরি না ছেড়ে ট্রেনিংটা কন্টিনিউ করার, যেটা একটু টাফ হবে, বাট আপনি ট্রাই করতে পারেন। টোটালি আপ টু ইউ। ওকে ভাইয়া, থ্যাঙ্কস। ওকে, হ্যাঁ, হাত রেজ করেন, অনেকজন তো কোশ্চেন করছিলেন, তাহলে আমি এক এক করে ডাকি। হ্যাঁ, নিয়াজ মোরশেদ, প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে, আন্ডার গ্রাজুয়েট কোন স্টুডেন্ট যদি এই কোর্সটা করতে চায়, তার পূর্ববর্তী ভিএলএসআই বিষয়ে কি কি জ্ঞান থাকা দরকার? আন্ডারগ্র্যাড স্টুডেন্ট যদি কোর্সটা করতে চায়, ভিএলএস এর কি কি নলেজ থাকা দরকার, রাইট? সো জি। ভিএলএসআই এর একটা স্পেসিফিক কোর্সই আছে, রাইট? সো আপনি কি ভিএলএসআই কোর্সটা নিছেন বা আপনার ইউনিভার্সিটিতে কি ভিএলএসআই কোর্স করানো হয়? ভাইয়া আমার মাত্র থার্ড ইয়ার শেষ হচ্ছে, তো তো আমি আচ্ছা, নেক্সট সেমিস্টারে আর কি ভিএলএসআই কোর্সটা করার প্ল্যান করছি, কিন্তু এখনো করি নাই। আচ্ছা, যদি ভিএলএসআই কোর্স না করে থাকেন তাহলে আমি বলবো যে ভিএলএসআই কোর্সটাকে শেষ করেন,
তারপরে আপনি ট্রেনিং এ আসেন। যদি আপনি ভিএলএসআই কোর্স না করেন, হ্যাঁ আপনি হয়তো ট্রেনিং কন্টিনিউ করলেন, ট্রেনিং এ বেসিক্যালি ভিএলএসআই কোর্সটা করা থাকলে ভালো। হ্যাঁ, ভিএলএসআই কোর্সটা করা থাকলে ভালো, তাহলে আপনি সবকিছু অনেক কিছু আপনার মনে হবে যে না ঠিক আছে এটা রেলিভেন্ট, আমার যে নলেজ আছে প্রি নলেজ যেটা আমার ভিএলএসআই কোর্সে আমি শিখছিলাম ওইটার সাথে এটা রেলিভেন্ট। আর যদি আপনি ভিএলএসআই কোর্স না করে এই ট্রেনিং এ আসেন তাহলে আপনার অনেক কিছু আবার মনে করে যে নতুন করে শিখতে হবে আর কি, সবকিছু নতুন করে শিখতে হবে, এবং এটার বেসিকটা আপনাকে বাসায় স্টাডি করে দেন আপনি বুঝবেন যে আসলে কনসেপ্টটা এখান থেকে ক্যারি করছে আর কি। ওকে ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, ইয়েস আকাশ। হ্যাঁ ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কি, সাপোজ এই হুম। কোর্সটা করার আগে যদি কারোর যদি প্রিলিমিনারি যদি রেলসের কোনো ইনফো দরকার পড়ে, আমরা একটা শুক্র শনিবার বাদে একটা উইকডেজ একটা রাতের দিকে একটা ক্লাস থাকবো, সেখানে একদম বেসিক থেকে শুরু করে একদম ফ্রম বিগিনিং থেকে শুরু করে যে যে পয়েন্টটা কভার করা দরকার উইদিন 1 মান্থ টার্গেট রেখে আমরা এটা কমপ্লিট করে দিব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে এই দায়িত্বটা কি আপনি নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই দায়িত্বটা আমি নিচ্ছি আর কি। এই আচ্ছা দায়িত্বটা আচ্ছা আমি নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি বলা আচ্ছা। হয় না, আই এম ভেরি সরি ফর দ্যাট। ভেবেছিলাম সবার লাস্টে বলবো। তো এই কোর্সে করা শুরু পূর্বে যা যা বেসিক যা দরকার হয়তো অনেক ইউনিভার্সিটিতে কভার করা হয় না, এটা সম্পূর্ণ আমি দায়িত্ব নিয়ে আমি প্রথম উইদিন 1 মান্থের মধ্যে আমি করিয়ে দিব। আপনার সাথে আমি বসবো, বসে কি কি একটা পয়েন্ট সিলেবাস আমরা নোট ডাউন করেছি, আপনার সাথে বসে যারা নাকি এনরোল করবে আমরা তাদের সাথে বসে তাদেরকে ইন ডিটেলস 4 মান্থে একটা আরো ডিটেলস প্ল্যান আমরা দিয়ে দিব, যেখানে একটা ডেডিকেটেড হয়তো এমনও হতে পারে যে পার ডে ক্লাসটা হয়তো ভাইয়া নিতে পারে 2 দিন বা 3 দিন, আমার দিতে পারে 2 থেকে 3 দিন, ইন টোটাল 4-5 ডেজও হয়ে যেতে পারে আর কি। তো যাতে আমি চাচ্ছি জিনিসটা এমন ভাবে কমপ্লিট করতে যাতে কারো যদি কোনো হয়তো বা যদি ইউনিভার্সিটিতে যদি কারো যদি কোনোভাবে বিএসসি যদি না হয়ে থাকে বা যদি কোনো একটা ট্রাভেল বা যদি কোনো বাধাও থাকে, যাতে আমরা যদি সব বাধা অতিক্রম করে সুন্দর একটা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করতে পারি আমাদের কান্ট্রির জন্য। ওকে, তাহলে তো খুবই ভালো হয়। সো হ্যাঁ, সো আকাশ যেটা বললো, সো এটা যদি এটা 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 যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তাহলে আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন। এবং হ্যাঁ, ভিএলএসআই নলেজটা যদি ওই গ্যাপটা পূরণ হয়ে যায় তাহলে আমি 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 বলবো যে ডুয়েবল, ইটস ডুয়েবল। ওকে, সো নেক্সট জিতু। Go ahead. হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইউনিভার্সিটিতে হচ্ছে ভিএলএসআই কোর্সের মধ্যে হচ্ছে ভেরিলগটা ইনক্লুডেড আর কি, ভেরিলগ শেখানো হয়। তো আমি যতটুকু জানি হচ্ছে যে ট্রেনিং টিভিতে যে ট্রেনিংটা করা হয় ভেরিলগের উপর ট্রেনিংটা নেয় আর কি। তো এখানে কি সিস্টেম ভেরিলগের উপর কোনো সিস্টেম ভেরিলগ কি শেখানো হবে? আহ, আহ, আচ্ছা, আপনার কথা কেটে মানে একটু অন এন্ড অফ হয়ে আসছে। So, আপনি যেটা বলতে চাচ্ছেন যেখানে সিস্টেম ভেরিলগ শেখানো হবে কিনা, এটা আপনার ফাইনাল কোশ্চেন, রাইট? জি জি জি। না, এখানে সিস্টেম ভেরিলগ শেখানো হবে না। সিস্টেম ভেরিলগ আপনার আরটিএল ডিজাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, আপনি যদি আরটিএল ডিজাইনিং এ যাইতে চান বা ভেরিফিকেশনে আপনার ভেরিলগের একটা ভালো নলেজ লাগে, বাট আরটিএল ডিজাইনে না গেলে আসলে ফিজিক্যাল ডিজাইনের জন্য সিস্টেম ভেরিলগটা এতটা বেশি রেলিভেন্ট না। ওকে, মানে নলেজটা এত বেশি এত এত রোবাস্ট নলেজের দরকার নাই, বাট একটা প্রিলিমিনারি নলেজ আপনাদেরকে ভেরিলগ দিয়ে দেওয়া হবে, যেখানে আর কি যাতে কনস্ট্রাক্ট দেখলে আপনি বুঝতে পারেন যে আসলে আপনার ডিজাইনটা কি চাচ্ছে। ওকে, বা ডিবাগ করার মধ্যে যতটুকু নলেজ দরকার ততটুকু নলেজ এখানে শেখানো হবে। অ্যাডভান্স সিস্টেম ভেরিলগ শেখানো হবে না, এটা হচ্ছে আমাদের ট্রেনিং এর পার্ট না। তাহলে ডিবি আর হচ্ছে আরটিএল এ হচ্ছে জাস্ট হচ্ছে সিস্টেম ভেরিলগটা ইম্পর্টেন্ট, আর তাহলে ফিজিক্যাল অ্যানালগ এগুলাতে হচ্ছে সিস্টেম ভেরিলগ এত না অ্যানালগের ক্ষেত্রে আপনার ভিএলএ ভেরিলগ লাগেই না, কারণ ওরা সার্কিট ডিজাইন বা আপনার মস ডিজাইনের উপরে সিমস ডিজাইনের উপরে বেশি ওদের স্কিমেটিকটা বেশি জরুরি ওদের ক্ষেত্রে। সো ট্রানজিস্টর লেভেলের নলেজ ওদের দরকার।
সো অ্যানালগের ক্ষেত্রে আপনার ভেরিলগের কোনো দরকার নাই। বাট ফিজিক্যাল ডিজাইনের ক্ষেত্রে যেহেতু আমরা ডিজিটাল লজিক নিয়ে কাজ করি, আমাদের ভেরিলগটা দেখা লাগে মাঝে মধ্যে ডিবাগ করার ক্ষেত্রে। বাট হ্যাঁ, সো এখানে আপনার নলেজটা আপনার প্রিলিমিনারি হইলেও সমস্যা হয় না কাজ চালানোর মতো। ওকে, আমি কি কোশ্চেন অ্যান্সার দিছি আপনার? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো নেক্সট সাকিব মাহমুদ। হ্যাঁ, জি ভাইয়া। ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছিল মানে একটু ভিএলএসআই রিলেটেড। সেটা হচ্ছিল হুম যে আমরা তো মানে ট্রেনিং করব, এখন পর্যন্ত দেখা গেল যে আমাদের ওই রকম অভিজ্ঞতাও হয়নি। হুম হুম তো বাংলাদেশে দেখা গেল যে মানে ভাইয়া মানে এই সেক্টরটার মধ্যে এতগুলো মানে কোম্পানি আসে নাই, যে দেখা গেল যে মানে শুধু উল্কাসেমি আর কি নেয়, দেখা গেল যে পিএনআর এ সরাসরি ওরাই মনে হয় যে রিক্রুটমেন্ট করে। তো মানে ভবিষ্যতে কি ভাইয়া মানে এইরকম কোম্পানির সংখ্যা কি বাড়তে পারে, বা দেখা গেল মানে এই পিএনআর এ জব সেক্টরটা তো দেখা গেল উল্কাসেমি ছাড়া দেখা গেল যে অন্যান্য ক্ষেত্রে আর কি মানে খুবই টাফ, মানে কেউ মানে সার্কুলার আর কি আসে না, লিঙ্কডইনে বলেন বা ফেসবুকে বলেন, মানে ওই রকম আর কি দেয় না। হুম। তো এই ক্ষেত্রে মানে কিভাবে ক্যারিয়ার গ্রোথটা আর কি মানে নিয়ে যাব? হইতে পারে ভাই মানে বাইরের দেশের কোম্পানির মধ্যে অনেক আছে, কিন্তু আমাদের দেশে মানে দেখা গেল এই ভিএলএসআই রিলেটেড মানে কাজ টাজ দেখা গেল যে এক উলগাসেবি আর কি মানে ইয়া নেয়, দেখা গেল যে এক্সপিরিয়েন্স ছাড়া আর কি নাই। কিন্তু বাকি যেগুলো কোম্পানি আছে, আহ, এই যে সিলিকন ওভা বলেন বা আহ, অন্য প্রাইম সিলিকন বলেন, এরা সবাই চায় যে 2 বছর 3 বছর আর কি এক্সপিরিয়েন্স দেন ওখান থেকে আর কি হুম হুম শিফট হতে। তো এই ব্যাপারে যদি ভাই একটু বলতেন। হুম। থ্যাংক ইউ ভেরি 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 গুড কোয়েশ্চেন। সো আপনার অবজারভেশনটা ঠিক আছে। এটা এরকম একটা ফেনোমেনা বাংলাদেশে চলতেছে, সেটা হচ্ছে যে আপনার উলকাসেমি থেকে শুরু করে খুবই কম কোম্পানি আছে যারা ফ্রেশ গ্রাজুয়েটকে এনকারেজ করে অ্যাপ্লাই করার, প্লাস ওনারা ট্রেনিং করায় দেন ইঞ্জিনিয়ারকে রেডি করায়। যে যে প্রসেসের ভিতরে আমিও ইনক্লুডেড। সো এটা ঠিক আছে, বাট আপনি যদি মানে এটা এটা হচ্ছে সমসাময়িক পরিস্থিতি আমি বলছি, ঠিক আছে। বাট ভবিষ্যতে বা ইন ফিউচার বা ইন নিয়ার ফিউচার, নট নট ভেরি ফার, আমরা দেখতেছি যে অনেক কোম্পানি বাংলাদেশে এন্ট্রি করতে চাচ্ছে এই মুহূর্তে। ওকে, এবং আপনি আহ, শুধু শুধু উলকাসেমি যে ফ্রেশ গ্রাজুয়েট নাই, এটা আসলে মানে পুরোপুরি ঠিক না। কারণ প্রাইম সিলিকন, নট প্রাইম সিলিকন, আপনার হচ্ছে নিউরাল সেমিকন্ডাক্টর অনেক ফ্রেশ গ্রাজুয়েট নেয় আর কি, যারা মানে ফ্রেশ গ্রাজুয়েট নিয়ে দেন ওরা ট্রেন আপ করায়। সো দুইটা কোম্পানি আছে বর্তমানে, উলকাসেমি এন্ড নিউরাল, যারা আর কি ফ্রেশ গ্রাজুয়েট নিয়ে দেন ট্রেন আপ করায়, দেন রেডি করে কাজের জন্য। তো এই ক্ষেত্রে আমি একটু বলি মানে নিউরালটা মানে আপনার দেখা গেল যে ধরেন যে ফিজিক্যাল ডিজাইন অথবা মানে ডিবি এইরকম ওদের কোনো মানে মানে ফিক্সেশন নাই। দেখা গেল যে আপনি দেখা গেল যে ট্রেনিং করবেন 3 মাস, তারপরে মনে হয় যে আপনার যদি যেটা আর কি ভালো মনে হয় ওরা আর কি ওখানে দিবে, বা ভালো মনে না হলেও ওরা ওখানে আর কি আপনাকে শিফট করে দিবে। মানে নিউরাল সেমিকন্ডাক্টর সম্পর্কে আমি এটাই শুনেছি আর কি ভাই। এটা আসলে হ্যাঁ, এটা আংশিক সত্য। পুরোপুরি বলতে পারছি না, কারণ হচ্ছে ওরা ট্রেন আপ করার পরে ওরা আপনার আসলে ওদের নিডটা দেখে যে ওদের আসলে কোন ডিপার্টমেন্টের লোক বেশি দরকার এবং কোন ডিপার্টমেন্টের কাজ আছে বেশি। সো এটার উপরে নির্ভর করে ওরা আর কি ইঞ্জিনিয়ার শিফট করে আর কি। সো এটাও আংশিক আংশিক ক্ষেত্রে আপনার কথাটা সত্য। জি ভাই, বুঝতে পেরেছি। জি সো ভাই, এখন তাহলে এখানে ওই যে মানে অনেক ইন্ডাস্ট্রি হয়তো আসবে, আমরাও আর কি ট্রেনিং করার ইচ্ছা আমাদেরও আছে। হুম তো হুম দেখি ইনশাল্লাহ যে করার পরে এইটাই আর কি, যে বাংলাদেশে তো মানে ফ্রেশ গ্রাজুয়েটের সংখ্যা কম, মানে মানে কোম্পানি আর কি খুব কম নাই, ওই কারণেই আর কি দেখা গেল যে আহ ক্যারিয়ার গ্রোথ নিয়ে একটু সমস্যা, যে একটা কোম্পানির উপরেই তো দেখা গেল যে বেসিক্যালি উল্কাসেমি আর কি এখন বর্তমানে আর কি নেয়। তো এটা হুম যদি হুম সংখ্যাটা যদি বাড়তো মানে হুম কোম্পানি, হুম তখন আমাদের জন্য দেখা গেল অপরচুনিটিটা মনে হয় যে একটু বেশি থাকতো ভাই। হুম হুম হুম। কথা ঠিক আছে। বাট হ্যাঁ, কোম্পানির সংখ্যা নিঃসন্দেহে বাড়বে, এবং ইন নিয়ার ফিউচার বেশ অ্যাটলিস্ট দুইটা তিনটা বড় কোম্পানি না হলেও স্টার্ট আপ কোম্পানি শুরু হতে যাচ্ছে। সো যেখানে আর কি আমাদের হিউজ ইঞ্জিনিয়ার লাগবে ইন নিয়ার ফিউচার। সো এটা 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 আর কি আমি বর্তমান আমার নলেজ থেকে বলছি। মানে কয়েকটা কথাবার্তা চলতেছে, সো কোম্পানিগুলো যদি এন্ট্রি করে দেন বেশ কিছু ইঞ্জিনিয়ার আমাদের লাগবে, এবং আমাদের ইকোসিস্টেমটা তৈরি করার জন্য আসলে সমস্যা হচ্ছে এটা এটা একটা চিকেন অ্যান্ড এগ এর মতো বিষয়। সেটা হচ্ছে কোম্পানি যখন কাজ ধরতে যায়, আমি আপনাকে
এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোম্পানি যখন কোনো একটা বড় কাজ নিতে আসে, ফর এক্সাম্পল ফর সে নিউরাল বলেন, উলকাসিমি বলেন, প্রাইম সিলিকন বলেন, কোয়েস্ট গ্লোবাল যাদের কথা বলেন, সিলিকন অফ ইভেন, সো ওরা যখন একটা কোনো কাজ আনতে চায় তখন মানে যারা কাজ দিবে কাস্টমার তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে উই নিড 30 ইঞ্জিনিয়ার্স টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট। সো তখন দেখা যায় যে কোম্পানির হাতে 30 ইঞ্জিনিয়ার্স নাই। তো 30 ইঞ্জিনিয়ার্স না থাকার কারণে তারা কাজটা নিতে পারে না, রাইট? এবং কোম্পানিগুলো যে আগে থেকে 30 ইঞ্জিনিয়ার্স আগে রেডি করে রাখবে এই ক্যাপাসিটিও কোম্পানির থাকে না, কারণ হচ্ছে তাদের একটা বাজেট লিমিটেশন আছে। কোম্পানি তো মনে করেন যে 1-2 বছরে গ্রো করে না, এটা গ্রো করতে অনেক সময় লাগে। সো যার কারণে দেখা যাচ্ছে উলকাসেমি যেহেতু দে স্টার্টেড আর্লি, সো তারা 2007-এ শুরু করছে, যার কারণে এতদিনে কতদিন হলো, বেশ কয়েকদিন হয়ে গেল না, 15-16 বছর হয়ে গেছে। সো এতদিনে দেখা যাচ্ছে তারা একটা সার্টেন পজিশনে আসছে যে তারা ইঞ্জিনিয়ার্স কন্টিনিউয়াস হায়ার করতে পারে এবং ওই ধরনের প্রজেক্টগুলো তারা ধরতে পারছে, রাইট? বাট ফ্রেশ কোম্পানিগুলা বা আপনার স্টার্ট আপ কোম্পানি যেগুলো নতুন শুরু হচ্ছে, এদের এখনো তারা ওই চিকেন অ্যান্ড এগের প্রবলেমের ভিতরে আছে। তাদের ওই রকম বাজেট স্বল্পতার কারণে তারা পারছেও না যে একেবারে 20টা ইঞ্জিনিয়ার্স একেবারে হায়ার করে ট্রেন আপ করে দেন রেডি করতে, দেন দেন কাজ হান্ট করতে, এবং কাজ যখন পাচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের আবার প্রিলিমিনারি রিকোয়ারমেন্টটা মিট হচ্ছে না। সো এই জন্য আমাদের আসলে সমস্যাটা ওই ইকোসিস্টেমের কারণেই, আমাদের ওই ইকোসিস্টেমটা রেডি হয় নাই। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে আমরা চিন্তা করি যে আসলে এদের এত বড় একটা ইন্ডাস্ট্রি, বাট ওইখানে কি আপনার ভিএলএসআই ট্রেন্ড আপ ইঞ্জিনিয়ার বসে নেই? অবশ্যই বসে আছে। বাট দেখা যাচ্ছে যে তারা এই যে মানে রেডি হয়ে কিছুদিন ওয়েট করছে, তারপরে দেখা যাচ্ছে কোম্পানি থেকে একটা রিকোয়ারমেন্ট চলে আসছে, তারা সবাই ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ছে। সো এটা আই ক্যানট গ্যারান্টি দ্যাট এটা আপনার ট্রেনিং শেষ করার পরপরই হয়ে যাবে, চাকরি একটা ম্যানেজ হয়ে যাবে, এটা গ্যারান্টি দেওয়া আসলে ডিফিকাল্ট। বাট যেহেতু প্রসেসটা শুরু হয়েছে, ট্রেনিং এর পরপরই না হইলেও ট্রেনিং এর কিছুদিন পরে হইলেও এটা মনে করেন যে আপনার জন্য একটা অপশন খোলা থাকলো যে আপনি ইজিলি যে কোনো কোম্পানিতে এন্ট্রি করতে পারবেন। জি ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন, ওইটা হচ্ছিল মানে আমরা যেটা কোর্স করব, ঠিক হুম আছে, দেখা গেল যে ভাইয়া তারপরে তো হলো উলকাসেমিতে মনে হয় যে ভাইয়া প্রোবেশন টাইমটা 6 মাস থাকে। তো হুম ভাইয়া হুম। মানে আমরা দেখা গেল যে মানে কতটুকু দেখা গেল যে শিখতে পারবো, দেখা গেল যে না আমি দেখা গেল যে উলকাসেমি যে প্রোবেশন টাইমটা মানে ওই লেভেলের কি ভাইয়া আমরা মানে এই ট্রেনিং এ কি আমাদেরকে কি শেখানো হবে নাকি মানে? আচ্ছা, সো ট্রেনিং যেটা হবে সেটা হচ্ছে যে ট্রেনিংটা আসলে আমি আপনাকে খুলে বলি। সো ট্রেনিং এর সোল পারপাসটা হচ্ছে আপনাদেরকে ট্রেন আপ করা। ওকে, আমার যতটুকু নলেজ আছে নলেজটাকে শেয়ার করা। ওকে, সো আপনাদের থেকে এক্সট্রা টাকা পয়সা নিয়ে পয়সা কামানোর বা ওইরকম মাইন্ডসেট থেকে কাজটা শুরু করা না, যেটা আমার তার চাহিদাও না, আমার টার্গেটও না। ওকে, যে টাকাটা নেওয়া হচ্ছে বা একটা চার্জ রাখা হচ্ছে তার পিছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে এই এনভায়রনমেন্টটা অনেক এক্সপেন্সিভ, যেটা আর কি আকাশ আরো ভালো বলতে পারবে। সো এনভায়রনমেন্টটা অনেক এক্সপেন্সিভ, এর পিছনে মোস্ট অফ দ্য মানি ইনভেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার উপরে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা আমাদের তৈরি করতে হচ্ছে আর কি। এবং আরেকটা রিজন হচ্ছে আসলে যদি সবকিছু আপনার যার কারণে আর কি ট্রেনিংটা ফ্রি করা পসিবল না। ওকে, ইট ইজ নট পসিবল। হ্যাঁ, যদি ট্রেনিংটা ফ্রি করা পসিবল হতো তাহলে হয়তো আমি ফ্রি ক্লাস নিতাম, কিন্তু ট্রেনিংটা ফ্রি করা পসিবল না এটার কারণে, কারণ ইনফ্রাস্ট্রাকচারটা অনেক অনেক ব্যয়বহুল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যদি আসলে ট্রেনিংটা ফ্রি হয় তাহলে একটু গুরুত্ব কমে যায়। আমি আমার ক্ষেত্রে আমি বলি, যদি এখনো ফ্রি ট্রেনিং করি তাহলে হয়তো বা একটা সার্টেন পরে আচ্ছা আজকে থাক, আজকে বাদ দিই। সো এটা একটা কাইন্ড অফ রিজন। সো সো বিষয়টা হচ্ছে ওইটাই যে মনে করেন যদি আপনি এনথুজিয়াস্ট হন, আপনি চান যে আমি আসলে টাইমটা ওয়েল স্পেন্ড করতে চাই এবং এখান থেকে কিছু অ্যাচিভ আমি করতে চাই, কিছু শিখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে মনে করেন যে আপনার চাকরি বলেন বা এই নলেজটা আপনি খুব ইজিলি কাজে লাগাতে পারবেন, যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। চাকরিতে কাজে লাগাতে পারবেন, আপনার হায়ার স্টাডিজে কাজে লাগাতে পারবেন। ইভেন মনে করেন অপরচুনিটির অভাব হবে না। আমি এখন পুরো অপরচুনিটিটা ব্রেকডাউন করতে পারছি না, বাট অপরচুনিটির কোনো অভাব হবে না। আপনি এখানে আহ, মানে হয়ে যাবে, ব্যবস্থা একটা হয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাইয়া আচ্ছা বুঝতে পেরেছি। থ্যাংক আচ্ছা, ইউ ভাইয়া। কোশ্চেনের অ্যান্সারটা কি রেলিভেন্ট হয়েছে নাকি আমি কিছু মিস করলাম? আপনার না কোশ্চেনটা আমি না ভুলে ভাইয়া, গেছি অবশ্য। জি ভাইয়া ঠিক হয়েছে ভাইয়া। আচ্ছা জি আচ্ছা, ওকে থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ইটস ওকে। আমি আর কোনো হাত দেখছি না। কোশ্চেন কি সব শেষ? আমি দেখছি যে মানুষ আস্তে আস্তে লিভ নেওয়া শুরু করছে।
ওকে, ঐশী। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার আসলে যে ওয়ালাইকুম। কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে, যেই সিভিটা আর কি শর্ট লিস্টেড করা হয় রিটার্নের জন্য সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো, তো ওই সিভিটাতে বেসিক্যালি মানে কি ধরনের হওয়া উচিত? ভিএলএসআই রিলেটেড প্রজেক্ট বা এই রিলেটেড কিছু কি থাকা উচিত সিভি শর্ট লিস্টেড হওয়ার জন্য? এটা আচ্ছা নিয়ে আচ্ছা আচ্ছা। সো সিভি শর্টলিস্ট হওয়ার জন্য আপনার ভিএলএসআই প্রজেক্ট করা ম্যান্ডেটরি না। ফর এক্সাম্পল, যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনার, ওরা বেশ কিছু জিনিস দেখে আর কি। এক নম্বর হচ্ছে আপনার কোর্সটা কি, আপনি ট্রিপল ই পড়ছেন নাকি হচ্ছে আপনার মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেড কিনা। ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হইলে আপনার ভিএলএসআই রিলেটেড কোর্সগুলো করা আছে কিনা। সো ওটা আপনার তো সিভিতে যদি নাও লেখা থাকে, ওটা ইউনিভার্সিটি দেখলে ওরা বুঝে যায় যে কোন ইউনিভার্সিটি আপনার ভিএলএসআই কোর্সগুলো করায়। ওকে, সো এটা এটা একটা বিষয়। সো যদি এই দুইটা জিনিস থাকে যে না ঠিক আছে, তার ভিএলএসআই কোর্স সম্বন্ধে আইডিয়া আছে, প্লাস হচ্ছে তার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, এটা তো এই দুইটা মোস্টলি মেইন ক্যাটাগরি আপনার সিভি শর্টলিস্টের ক্ষেত্রে। তাছাড়া আপনার ইউনিভার্সিটিতে আপনি প্রজেক্টটা ভিএলএসআই বেসড কিনা, আসলে এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, কারণ ভিএলএসআই রিলেটেড কোনো প্রজেক্ট আমাদের দেশে ইউনিভার্সিটি লেভেলে হয় বলে আমার জানা নাই। সো হ্যাঁ, রিসার্চের ক্ষেত্রে হয়তো বা থিসিসের ক্ষেত্রে কিছুটা কাজ হইতে পারে আপনার ইয়া নিয়ে, ডিভাইস লেভেল নিয়ে, বাট প্রজেক্ট লেভেলে ওইরকম কোনো কিছু হয় বলে আমার জানা নাই। সো এটা এটা অতটা ম্যাটার করে না প্রজেক্টে, মানে কে কি প্রজেক্ট করছে না করছে। বাট এই দুইটা দুইটা জিনিস আসলে মোস্ট ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কোনটা, আর হচ্ছে আপনার ভিএলএসআই কোর্সটা বা আপনার রিলেভেন্ট কোর্সগুলো কমপ্লিট করা আছে কিনা। আচ্ছা, এটা মনে হয় ভাইয়া শুধু উল্কা সেমির জন্য। উল্কা সেমি মেবি এটা দেখলেই হয়তো আহ মানে সিভি শর্ট লিস্টেড করে এবং রিটার্নের জন্য ইনভাইটেশন দেয়। আহ, কারণ আমি রিসেন্টলি আসলে নিউরালের জন্য করেছিলাম, তো তো মানে আমি যেটা দেখেছি যে আমার ভিএলএসআই কোর্সও করা আছে এবং আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডও, কিন্তু রিটার্ন ইনভাইটেশনটা কেন জানি আসেনি। তো এই জন্যই আর কি জিজ্ঞেস করলাম। মানে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে কিনা। না, কোম্পানি টু কোম্পানি আমার জানা মতে ভ্যারি করার কথা না। আহ, আচ্ছা, এটা আসলে মানে আমি তাদের তো জানি না তারা কি জন্য ডাকে নাই বা কোনো রিজন, আসলে এর পিছনে অনেক রিজন থাকতে পারে। ওকে, আমি একটা আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। সো আমরা যখন উল্কাসমিতে থাকতে যখন ইন্টারভিউ নিতাম বা হচ্ছে আপনার সিভি সিভি শর্ট করতাম, তো তখন দেখা যাচ্ছে যে আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট পাইছি যারা আর কি আমাদের কাছে মনে হয়েছে যে এই ব্যাচগুলো আসলে মানে তাদের ব্যাচের কোয়ালিটিটা একটু খারাপ। ওকে, ব্যাচের কোয়ালিটি খারাপ অ্যাজ ইন মানে ওই ব্যাচের আমরা কিছু স্টুডেন্টের আগে ইন্টারভিউ নিয়েছি এবং দেখা যাচ্ছে যে তারা এমন কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে যার কারণে আমাদেরকে আসলে কিছু সার্টেইন ব্যাচের মানে ক্যান্ডিডেটকে ইয়া করা হয়েছে, মানে ইয়া করা লাগছে আর কি, মানে মানে টার্ন অফ করা লাগছে। মানে এটা ওটা একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্সের কথা আমি আপনার সাথে শেয়ার করছি। সো এটা আসলে মানে ভ্যারি করে যে কেন ডাকবে না, এটা ওদের রিকোয়ারমেন্টের উপরেও নির্ভর করে অনেক কিছু। সো দেখা যাচ্ছে যে আপনার এরকম হতে পারে যে আমরা শর্ট লিস্ট করতে চাচ্ছি 100 সিভি, ওকে, পড়ে গেছে 1000 সিভি। সো এখান থেকে মনে করেন সবাইকে শর্ট লিস্ট করে ডাকাটা পসিবল হয় না অনেক সময়, কারণ হিউজ হিউজ অ্যাপ্লিকেশন পড়ে। So আমি জানি না আসলে কি কারণে তারা ডাকে নাই, বা মানে ডাকে এটাই স্বাভাবিক, না ডাকাটা একটু অস্বাভাবিক। বাট এটা আপনার এরকম কোন একটা ক্যাটাগরির ভিতরে বা কোন একটা রিজনের ভিতরে পড়তে পারে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ভাইয়া। যদি হচ্ছে যেমন হচ্ছে আমি যদি বলি, আমি কিন্তু 2024-এ আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি স্টার্টিং এ, তো এখন অলমোস্ট কিন্তু 1 ইয়ার হয়ে যাচ্ছে। তো ওই যে গ্যাপিংটা কোনো ইস্যু কিনা, তো নো 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 এটাই নো নো নো, জানতে গ্যাপ চাচ্ছি। গ্যাপ গ্যাপ গ্যাপটা কোনো ইস্যু না, গ্যাপ কোনো আচ্ছা ইস্যু না। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ওকে, হ্যাঁ, আকরামউদ্দৌলা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনাদের যে এই কোর্সটা করার পর মানে উল্কাসেমি বা হচ্ছে এই রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেখানে যে হচ্ছে রিটেন এক্সামটা হয় সেইখানটা মানে সেই রিটেন এক্সামটুকুর মানে সিলেবাস কতটুকু আর কি করা হবে আর কি আবার করা হবে?
আচ্ছা, যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে ট্রেনিংটা করাতে চাচ্ছি এটা আসলে আপনার ইন্ডাস্ট্রি বেসড একটা ট্রেনিং। ওকে, সো ইন্ডাস্ট্রি বেসড ট্রেনিং বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন যে কাজগুলো আমরা কোম্পানিতে ঢুকে করব সেরকম একটা কাজের একটা এক্সপিরিয়েন্স আমরা আগে থেকে নিয়ে নিয়ে রাখতে চাচ্ছি। এটাই হচ্ছে পারপাস, সোল পারপাস। ঠিক আছে, এখন আচ্ছা এখন 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 আমি আর একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের আসলে আইডিয়া আছে যে ইন্ডাস্ট্রি কিরকম স্টুডেন্ট চাই, বা ইন্ডাস্ট্রি যখন রিটেনের জন্য ডাকে, ভাইবার জন্য ডাকে, তার আসলে কি টাইপের কোশ্চেন করে, বা কি ধরনের ইন্টারভিউ কোশ্চেন তারা আস্ক করে, বা কি ধরনের রিটেন এক্সাম বা রিটেনে কি ধরনের কোশ্চেন তারা করে, রাইট? বা তাদের সিলেবাসটা কি, এর সম্বন্ধে তো আমাদের একটা ভালো ধারণা আছে। সো জি আমরা করব কি, আমাদের ট্রেনিং এর পাশে পাশে ইন দ্য মিন টাইম আমরা এই প্রস্তুতিগুলো চালিয়ে যাব। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে সিলেবাস দিয়ে দিলাম যে এই এই জিনিসগুলা থেকে আপনারা কোশ্চেন পাবেন ফর শিওর। আচ্ছা সো আপনারা আপনাদের ফ্রি টাইমে জিনিসগুলো দেখতে পারেন, আমি চাইলে যে কোনো সময় শেয়ার করতে পারি। সো এটা আসলে মনে করেন আমার শেয়ার করার কিছু না, এটা আপনার প্রত্যেকটা কোম্পানি তাদের আপনার ইন্টারভিউ কলে দিয়ে দেয়, বা তাদের সিভিতে, সরি তাদের কি বলে ওটাকে, জব যে সার্কুলার, ওটাতে লিখে দেয় যে কি কি জিনিস থেকে কোশ্চেন থাকতে পারে বা কি কি সিলেবাস থাকতে পারে, ওটার কি আরো শর্ট লিস্ট করে এটার একটা, মানে এটার উপর একটা ক্লাসও থাকবে ইনশাল্লাহ, যেটা আর কি আমরা মূলত আহ মানে ইন্ডাস্ট্রির এক্সামের উপরে বেস করে একটা একটা বা দুইটা ক্লাস নেওয়ার ট্রাই করব, যেখানে কি ধরনের কোশ্চেন থাকতে পারে বা কি টাইপের কোশ্চেন আসতে পারে, এটার একটা প্রস্তুতি কোর্স ধরে চালানোর ট্রাই করব, যাতে আপনাদের জন্য ইজি হয়। হ্যাঁ, আপনারা যাতে ইন দ্য মিন টাইম একটা প্রস্তুতি নিতে পারেন এবং আপনারা ভালো করতে পারেন। সো আরেকটা বিষয় বলি, মনে করেন যে আমি যখন বললাম যে ভিএলএসআই এনথুজিয়াস্ট, সো বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে আমি আমার নিজের ক্ষেত্রেও প্লাস আমার এক বন্ধুর কথা আমি বলতে পারি। সো দুইজনই আমরা আসলে গ্রাজুয়েশনের পরপরই চাকরিতে জয়েন করি। সো তো দেখলাম যে আসলে চাকরিতে শুরুতেই বা খুব আর্লি ঢোকার পিছনে একটা কারণও ছিল, যেটা আর কি আমার বন্ধুর এক্সপিরিয়েন্স থেকে আমি জানি। ও বলে যে ওর যখন মনে হয়েছে যে ও ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্টেড, হ্যাঁ, সো তখন থেকেই ও আসলে মানে ইন্ডাস্ট্রি রিলেটেড নলেজটা নেওয়া শুরু করছে, যে কোন কোন কয়টা কোম্পানি আছে বাংলাদেশে, বা কি ধরনের কাজ হচ্ছে, বা তারা এক্সপেকটেশনটা কি, তাদের সার্কুলার তারা কিরকম ক্যান্ডিডেট চায়, বা কি ধরনের কোশ্চেন করে, বা রিটেন এক্সাম গুলো কেমন হয়। হ্যাঁ, সো এই ধরনের একটা প্রিলিমিনারি প্রিপারেশন সে ইউনিভার্সিটি লাইফ থেকেই নেওয়া শুরু করে দিয়েছিল। ওকে, সো দেখুন যখন দেখা যাচ্ছে যে তার ইউনিভার্সিটি প্রায় শেষের দিকে, বা এরকম সার্কুলারও সে রিলেভেন্ট সার্কুলার পেয়ে গেছে, তখন দেখা যাচ্ছে সে অন দ্য স্পট অ্যাপ্লাই করছে। সে মানে আগে থেকে তার প্রিপারেশন থাকার কারণে সে রিটেনও মোটামুটি মানে কাট অফ নাম্বার পর্যন্ত তুলতে পারছে, এবং দেখা যাচ্ছে খুব ইজিলি দেখা যাচ্ছে সে ভার্সিটি শেষ করার আগে বা ভার্সিটি শেষ করার সাথে সাথে চাকরিতে ঢুকে গেছে। সো এই যে ইনথুজিয়াজম যেটা যেটা আর কি তার আগে থেকে যে একটা প্রিপারেশন, এটা খুব ইম্পর্টেন্ট ভিএলএসআই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আপনি বা আমি বা যেই বলেন, এবং এবং ইভেন আমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমি আসলে অনেক আগে থেকেই এটা চিন্তা ভাবনা করছিলাম যে না ঠিক আছে, আমার এই দিকে ফোকাস করা উচিত। যখন আমি চিন্তা করছি এদিকে ফোকাস করা উচিত, তখন থেকে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি। ওই দিন থেকে আমার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। জি ওকে। মানে ওইটাই, আমি এখন মাত্র মানে ফোর্থ ইয়ারে মানে উঠতেছি, তো তো আমার হুম হচ্ছে মানে আর কি ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমার মানে আর্জেন্ট মানে পাশ করে বের হয়ে যাওয়ার পরপরই আর কি মানে কিছু একটা করতে হবে। তো সেই ক্ষেত্রে রাইট আপনাদের রাইট। কোর্সটা আমাকে হচ্ছে মানে এই সেই সেই লেভেল পর্যন্ত কি পরিমাণ আর কি গাইডলাইন করবে কিনা, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার গুলো নিয়ে একটু চিন্তা করতেছিলাম। হুম হুম হুম। হ্যাঁ, এটা এটা আসলে মোস্ট অফ দ্য আমাদের আসলে সত্যি কথা বলতে মোস্ট অফ দ্য স্টুডেন্টদের এটাই এক্সপেকটেশন, এবং এটা এক্সপেকটেশনে না, এটা নিড আর কি, যে আমাদের গ্রাজুয়েশন শেষ করার পর পরই একটা কিছুতে ঢুকতে হবে আর কি, একটা চাকরি বা এটা একটা অ্যাকচুয়ালি একটা ম্যান্ডেটরি থিং, সেটা সবার ক্ষেত্রে মোরালে সবার ক্ষেত্রে প্রযোজ্য, এক্সেপ্ট এ ভেরি ফিউ। সো এটার জন্য আসলে আগে থেকে ফোকাসড থাকাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম আর কি, আমি যে এক্সাম্পলটা শেয়ার করলাম আর কি। সো এখন থেকে যদি আপনি এখানে আসছেন, বা আপনার যে এনথুজিয়াজমটা আছে, এটা 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 অনেক ইম্পর্টেন্ট। সো আপনি যদি এখন থেকে স্টার্ট করেন, সো আই ক্যান এক্সপেক্ট দ্যাট উইদিন আ ভেরি শর্ট টাইম, যে আপনি ভার্সিটি শেষ করার সাথে সাথে বা আগেই আপনি একটা কিছু ঢুকে পড়তে পারবেন ইনশাল্লাহ। সো এটা ইনশাল্লাহ। এক্সপেকটেশন। না আমার হচ্ছে মানে মানে কিছু ভাই হচ্ছে অলরেডি হচ্ছে উল্কা সেমিতে
আছেন, তো ওনাদের সাথে হচ্ছে আমি কিছু বিষয় নিয়ে হচ্ছে একটু ডিসকাস করেছিলাম। তো ওনারা বললো যে হচ্ছে মানে বেসিক যে কোশ্চেন গুলো আমাদের আর কি কোর্সে আর কি করানো হয় আর কি, ট্রানজিস্টর মসফেট থেকে হচ্ছে শুরু করে এই সমস্ত জিনিস থেকে নাকি রিটেন এক্সাম হয়। তো এগুলো হচ্ছে মানে এগুলো তো অনেক আগে হচ্ছে পড়াশোনা করছি, কিন্তু কোন কোন ইয়ে থেকে আর কি টপিক থেকে এক্স্যাক্টলি আসে, মানে কিভাবে পড়বো ইয়াটা, এটা হচ্ছে আর বুঝতে পারতেছিলাম না। কারণ আমরা তো ভাস্ট হচ্ছে পড়াশোনা করছি অনেক, মানে থিওরি বেশি পড়ে ফেলছি, মানে ওই ধরনের কোশ্চেনটা আর কি কি রকম হবে এটা আসলে বুঝতে পারতেছিলাম না। হ্যালো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নোটেড নোটেড। এনি আদার কোশ্চেন্স? না, এটাই শেষ আচ্ছা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো আকাশ, আর কিছু আছে? আদারওয়াইজ আই থিংক আমরা এখানে শেষ করতে পারি আজকে, যদি আর কোনো হ্যাঁ ভাইয়া, কোশ্চেন্স না থাকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের এই ডিজিটাল ডিজাইন যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড এর সাথে আমরা বেসিক নিয়েও ঠিক প্রথম 1 মাস কাজ করব, যাতে কিছু কিছু ইউনিভার্সিটি আমাদের জানা যে তাদের ভেলসের কোর্স নেই, অথবা এমনও কিছু স্টুডেন্ট আমরা হয়তো যাদের খুব ইন্টারেস্টেড এই কোর্সটা করার জন্য, কিন্তু তাদের পিওর মানে ভিলেসের বেসটা নেই। সো আমরা প্রথম দিকে এটা এই বেসটা তৈরি করতে সাহায্য করবো, এবং যারা নাকি ইন্টারেস্টেড থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে পুরো কোর্স প্ল্যান, স্ট্রাকচার সবকিছু শেয়ার করা হবে। সো তোমরা যারা ইন্টারেস্টেড এই কোর্সটা করার জন্য, আহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে তোমার দিয়ে জানা আছে? হ্যাঁ আছে, জানা আছে। হ্যাঁ। সো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি ট্রুলি প্যাশনেট হও এই কোর্সটা করার জন্য এবং ভিএলএসআই তে নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। অ্যাডমিন থেকে তোমাদের নেসেসারি একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হবে, যে আমাদের টোটাল কোর্স প্ল্যানটা কি, টোটাল প্লেসমেন্টের জন্য, জব প্লেসমেন্টের জন্য কি ধরনের সাপোর্ট তোমরা পাবে, থ্রু আউট কোর্সের পর কি কি প্রজেক্ট করানো হবে, কি কি টুল, ইচ এন্ড এভরিথিং। প্লাস হুম। অ্যাডিশনালি যদি এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তোমাদের যদি ফার্দার যদি কোনো কোশ্চেন থাকে, অবভিয়াসলি তোমরা করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে রিপ্লাই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। ক্লাসটা শুরু হবে কবে থেকে? ক্লাসটা শুরু হচ্ছে মে 20 তারিখ থেকে। রেজিস্ট্রেশন ওপেন আছে টিল নাও মে 18। যেহেতু এটা আমাদের ক্যাডেন্স টুল পারচেস করতে হবে, তো তো সেই জন্য যারা ইন্টারেস্টেড তাদের আগেই আমাদেরকে ফুল টুলের যে অ্যাক্সেসটা 4 মান্থে ওটা আমাদের এনশিওর করতে হবে, কারণ এই কোর্সে তোমাদের প্রত্যেকে ডেডিকেটেড ওয়েতে ক্যাডেন্স টুল থাকবে, তোমরা বিএনসি সার্ভারের মাধ্যমে ইউজ করতে পারবে। ফর এক্সাম্পল, আমি যদি আমার স্ক্রিনটা যদি শেয়ার করি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, ফর এক্সাম্পল ঠিক এমন ভাবে তোমাদেরকে একটা ইউজার আইডি অথবা একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেই পাসওয়ার্ডে সাপোজ লগ ইন করলে, সেই লগ ইন করে তোমরা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ক্যাডেন্স যে টুলগুলো আছে সেটা আমরা হচ্ছে ইউজ করতে পারবো। ঠিক আছে, এবং এই টুলটা তোমাদের অ্যাক্সেস দেওয়া হবে টোটালি 4 মান্থস। এই 4 মান্থসে তোমরা 24 ঘন্টা এই টুলটা অ্যাক্সেস করতে পারবে, এবং এই টুলের উপরে কিন্তু, এই এনভায়রনমেন্টের উপরে কিন্তু তোমরা পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে তোমরা কাজ করবে। ভাই, আপনি কি কিছু বলবেন এই এনভায়রনমেন্টের সম্পর্কে? এনভায়রনমেন্ট নিয়ে আসলে বলা বলতে, এটা তো ট্রেনিং শুরু হইলে সবকিছু অলরেডি ওকে গো থ্রু ওকে করা হবে। ওকে, সো ওকে। বাট শর্টে যদি বলা লাগে, সো যে এনভায়রনমেন্টের কথা বা যে টুল অ্যাক্সেসের কথা আমি আর্লি বলছিলাম আর কি, যেটার আর কি দাম অনেক বেশি, যে এনভায়রনমেন্টের কথা বলছি, এটাই হচ্ছে সেই জিনিস। আসলে কেইডেন্সের টুলগুলা এক্সপেন্সিভ, এবং অনলি ভেরি ফিউ ইউনিভার্সিটি আই থিঙ্ক এটা বর্তমানে বাংলাদেশে এখনো আছে। সবগুলাতে নাই, অনলি ভেরি ফিউ আছে, এবং যে কয়টা ইউনিভার্সিটিতে টুল থাকে তাদের আবার অনেক সময় লাইসেন্স থাকে না। সো দেখা যায় যে টুল থাকলেও কাজ করা পসিবল হয় না। সো এটা একটা বড় লিমিটেশন আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে, এবং এটা 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 ওয়ান অফ দ্য রিজন যে আমরা হ্যান্ডস অন ভার্সিটি থেকেই করে আসতে পারি না। সো হ্যান্ডস অন না করতে পারার এটা একটা কারণ।
সো যে অপরচুনিটিটা বা যেই লিমিটেশনটা এখানে থাকবে না। সো এখানে আপনাদেরকে যে যে কাজটা করা হবে সেটা হচ্ছে 24/7 এর একটা অ্যাক্সেস থাকবে। সো যারা সার্ভার সম্বন্ধে আইডিয়া রাখেন, সো সার্ভার যদি আপনাদেরকে দেওয়া হয় 24/7, আপনারা যদি ওইখানে অ্যাক্সেস থাকে, সো আপনারা যে কোনো সময়, নট নেসেসারি আপনারা 24/7 কাজ করবেন, বাট যখন আপনাদের ইচ্ছা আপনারা জিনিসটা খুলে কাজ করতে পারলে। সো যাদের আর কি এরকম কনফিউশন ছিল যে আমরা চাকরি বাকরি ছেড়ে এটাতে জয়েন করব কিনা, সো ওইভাবে টাইম ম্যানেজমেন্ট করে আপনারা কাজ করতে পারবেন চাইলে। এটা একটা ফিজিবিলিটি আমি বলবো। সো হ্যাঁ, আর সবগুলো টুলের অ্যাক্সেসিবিলিটি আছে। সো জেনাস থেকে শুরু করে ইনোভাস, দেন আমরা টেম্পাস, সো যতগুলো টুল আমাদের দরকার আর কি, বেসিক্যালি আমাদের ফুল ট্রেনিংটা শুরু করতে প্রত্যেকটা টুল আর কি এই এনভায়রনমেন্টে অ্যাভেলেবল। সো এখানে আপনারা কোনো কিছু মিস আউট করবেন না, আশা করা যায়। হ্যাঁ, একদমই সঠিক। যেখানে অন্যান্য ট্রেনিং হয়তো তাদের ওয়ার্ক প্লেস ছাড়া এই টুল অ্যাক্সেসটা পাওয়া যায় না, কিন্তু যখন তোমরা শুরু করবে তখন তোমরা বুঝতে পারবে যে প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট, এবং তোমাদের একটা টুল লার্ন করতে গেলে একটা সময় লাগে। এবং এই প্রজেক্টের পর আমাদের 3টা যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে ট্রেনিংটা করানো হবে প্রজেক্ট, সেই প্রজেক্টে তোমরা একদম রিয়েল ইন্ডাস্ট্রি ফ্লেভারটা পাবে। সো আমরা চাচ্ছি তোমাদের এমন ভাবে তৈরি করার জন্য যাতে তোমরা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবে তোমাদের যাতে খুব একটা বেশি তোমাদের পিছনে ট্রেনিং এ যাতে সময় নষ্ট না করে তোমরা ডাইরেক্ট প্রজেক্টে বসতে পারো। আরো অনেক প্ল্যান আছে। সো সবকিছু তো এই মানে অনলাইনে এখানে বলা যাবে না। যারা কোর্সটা পারচেস করবে বা অনলাইনে যোগাযোগ করবে তাদের প্রথম 2-1টা ক্লাসে টোটাল গাইডলাইন প্ল্যান বা নেক্সট ফিউচার যারা 4 মাসের পর ইচ এন্ড এভরিথিং বলে দেওয়া হবে। ডেমো ক্লাসের কিছু রেস্ট্রিকশন থাকার কারণে কিছু ইনফরমেশন শেয়ার করা যাচ্ছে না। আমি জিনিসটা অফ করছি। তো তোমাদের